আমরা আজকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ 2। তো আগে থেকেই বলে রাখি আজকে একটা লম্বা ক্লাস হবে, যেহেতু সাহিত্যের ক্লাস কম, কারণ এখন কম না হয়ে কোনো উপায় নাই, যেহেতু সময় কম। আমাদের 3 মাসের মধ্যে এনিহাও তোমাদের সব সিলেবাস শেষ করতে হবে। তো আজকে আধুনিক যুগ 2 আমার লম্বা একটা ক্লাস হবে, 11 জন আমি আজকে শেষ করে দিব। তো 11 জন শেষ করার ক্ষেত্রে কারো যদি শেষ পর্যন্ত মনে হয় যে তুমি আর নিতে পারতেছো না বা বুঝতে পারতেছো না, যদি কষ্ট করে পারো শুনে থাকবা, কারণ শুনে থাকলে পরবর্তীতে তুমি যখন আবার পড়বা তাহলে তখন তোমার অনেক কিছু মনে পড়বে। আর বেশি সমস্যা হলে সেক্ষেত্রে তুমি রেকর্ড দেখতে হবে, ঠিক আছে? আর আরও ভালো হয় তোমাদের জন্য, সবগুলো রেকর্ড অলরেডি আমাদের আগের ব্যাচে যে নেওয়া আছে সবগুলো ওয়েবসাইটে সাজানো আছে। ওয়েবসাইটে সাজানো আছে, সেখান থেকে দেখে নিতে হবে, ঠিক আছে? সেখান থেকে দেখে নিতে পারলে আগে থেকে আরও ভালো। ওকে, আমরা শুরু করে দিচ্ছি তাহলে। আমাদের 3 জন আমরা পড়েছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল আর বঙ্কিমচন্দ্র পড়েছিলাম। এখন বাকিদের আমরা শুরু করব, ঠিক আছে? প্রথমে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি দীনবন্ধু মিত্র। ওনার জন্ম 1830 সালে এবং তোমার মৃত্যু 1873 সালে, এবং জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌবেরিয়া গ্রামে। ওনার জন্ম নদিয়া জেলার চৌবেরিয়া গ্রামে, ঠিক আছে? সবার ক্ষেত্রে মনে রাখতে হবে না, তবে আমি সবাইকে বলি প্রথম যে 11 জন এদের তথ্যগুলো বেশ ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? ঈশ্বর গুপ্তের প্রেরণায় তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা চর্চার মধ্য দিয়ে প্রথম সাহিত্য জগতে প্রবেশ করেন। এর আগে আমরা বঙ্কিমচন্দ্রকেও পেয়েছি, যিনি তোমার ঈশ্বরচন্দ্র গুপ্তের পত্রিকার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন। এটার কারণ কি? কারণ এর আগে ঈশ্বরচন্দ্র গুপ্ত ওনাদের আগের, উনি যুগ সন্ধিক্ষণের কবি, এবং উনি আমরা দেখেছি 4টা পত্রিকা সম্পাদনা করেছে। তার মধ্যে যেটা দৈনিক পত্রিকা সেটা ছিল কোনটা? সংবাদ প্রভাকর, তাই তো? তো এখানে আমরা যেটা মনে রাখবো, ওনার প্রকৃত নামটা মনে রাখবো। ওনার প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ, হ্যাঁ। আর যেটা তিনি পরিবর্তন করে নিজের নাম রেখেছেন দীনবন্ধু, ঠিক আছে? আর ওনার উপাধি রায় বাহাদুর। ওনার উপাধি রায় বাহাদুর, এটা একটু মনে রাখবা। এবং তিনি মূলত আমাদের কাছে একজন নাট্যকার রূপেই সর্বাধিক খ্যাত, হ্যাঁ। সবার কাছে তিনি একজন নাট্যকার রূপেই আমরা সবাই জানি। এবং ওনার পিতার নাম কালাচাঁদ মিত্র, দরকার নাই, ঠিক আছে? নাটক আসো, ওনার নাটক দিয়ে আমরা প্রথমে শুরু করি, সেটা নাটক। প্রথমে আসো নবীন তপস্বিনী, এটা তিনি বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করেছিলেন, নবীন তপস্বিনী, ঠিক আছে? এরপর আসো লীলাবতী। নাটকের নামগুলো ইম্পর্ট্যান্ট, কারণ আসতে পারে নিচের কোনটি দীনবন্ধু মিত্রের নাটক, অথবা তোমার কয়েকটা না, ধরো ওনার একটা দেয়া থাকলো, সেক্ষেত্রে লেখক আরেকজনের নাম থাকতে পারে, বুঝতে পেরেছো? নাটকের নামগুলো জানতে হবে, কারণ এই প্রত্যেকটা নাটক ইম্পর্ট্যান্ট। তারপর লীলাবতী, আর কমলে কামিনী, এটা ওনার সর্বশেষ রচনা। এই নামগুলো মনে রাখবা, ঠিক আছে? তারপর আসো নীল দর্পণ। প্রত্যেককে বলে দেই, ধরো তোমাকে এখন আমি কিন্তু প্রত্যেকটা, ধরো আমরা বঙ্কিম পড়েছি, মাইকেল পড়েছি, তারপর ঈশ্বরচন্দ্র পড়েছি, আমরা কিন্তু ওনাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা তোমার রচনার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণটা পড়ি নাই, আমরা নামগুলো জেনেছি। তবে আমি তোমাদের বলি, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ধরো একজন রাইটার, আমি যদি দীনবন্ধু মিত্র বলি, সর্বপ্রথম তোমার ওনার কোন রচনাটা মনে আসবে? অবশ্যই নীল দর্পণ, রাইট? অবশ্যই নীল দর্পণ মনে আসবে। সেই ক্ষেত্রে এরকম আমি যদি তোমাকে ধরো অন্য একজন লেখকের কথা বললাম, ধরো কায়কোবাদ বললাম, তাহলে কোনটা মনে আসবে বলো তো? অবশ্যই কি মহাশ্মশান মনে আসবে, তাই না? আমি বললাম যে মীর মশাররফ হোসেন, তাহলে কোনটা মনে আসবে তোমার? হ্যাঁ, বিষাদ সিন্ধু। তো এক্ষেত্রে এই যেই রচনাগুলোর কথা বললাম, প্রত্যেক লেখকের অন্য রচনাগুলোর সম্পর্কে তো আমরা জানবো, তবে যেই রচনাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি প্রচলিত, যেটা সবচেয়ে বেশি পাঠ্য, সেই রচনাটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? সেই রচনাটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এমনকি সালসহ জানার চেষ্টা করব। যেমন নীল দর্পণ, এটা একটা বিখ্যাত নাটক, হ্যাঁ। এটা মানে সব দিক থেকেই বিখ্যাত ছিল। এটা ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক তোমার নীল দর্পণ। এবং শুধুমাত্র যে তোমার ঢাকা থেকে প্রকাশিত হয়েছে তা না, এটা ঢাকার প্রথম যে প্রেস, বাংলা প্রেস, সেখানে ছাপা হয়। তাহলে আমরা বলতে পারি এই নীল দর্পণ নাটকটা তোমার এটার ঘটনা, তারপর রচনা, মুদ্রণ, প্রকাশ, এমনকি প্রথম যে মঞ্চায়ন, সব কিছুই বাংলাদেশে ঘটেছে এই নীল দর্পণ নাটকটার, যার কারণে নীল দর্পণ নাটককে বলা হয়ে থাকে বাংলাদেশের নাটক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নীল দর্পণ নাটকের সব কিছু কোথায় ঘটেছে?
বাংলাদেশে ঘটেছে। তো নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কী ছিল? মূলত এটার বিষয়বস্তু ছিল নীলকরদের অত্যাচারের চিত্র, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মেহেরপুরের কৃষকদের উপর নীলকরদের যে নির্মম নির্যাতনের চিত্র সেটা তোমার ফুটে উঠেছে। তো এই সম্পর্কে আমরা তাহলে অনেক সময় আসতে পারে যে এটা প্রথম কোন প্রেসে তোমার ছাপানো হয়, সেটা হচ্ছে তোমার বাংলা প্রেস, ঠিক আছে। আর কোত্থেকে প্রকাশিত হয়েছে সেটা আসতে পারে, তাহলে কোত্থেকে প্রকাশিত হয়েছে? ঢাকা থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তারপর আসো, নীলদর্পণ নাটককে বলা হচ্ছে বাংলা গণনাটকের সূতিকাগার এবং আঙ্কেল টমস কেবিনের আদলে এই নাটকটা হচ্ছে তোমার রচিত, এবং এটি প্রথম বাংলা নাটক যেটা ইংলিশে অনুদিত হয়েছে, ঠিক আছে। এটাই প্রথম নাটক যেটা বাংলা নাটক যেটা ইংরেজিতে প্রথম অনুদিত হয়েছে। তাহলে এটা আমরা এই তথ্যটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তারপর আসো, আচ্ছা এখানে অনেক সময় প্রশ্ন করে যে তোমার আঙ্কেল টমস কেবিনের আদলে কেন রচিত বলা হচ্ছে। এটা হচ্ছে আঙ্কেল টমস কেবিন হচ্ছে একটা দাসত্ব বিরোধী উপন্যাস ছিল, যেটা তোমার জনগণের বা সাধারণ যে মানুষের দুঃখ বেদনা সংগ্রাম সেই কথাগুলোই সেখানে বলা হয়েছিল, যার কারণে এটার সাথে তোমার তুলনা করা হচ্ছে। তারপর আসো, এটার যে ইংরেজি অনুবাদ আমরা গত ক্লাসে পড়েছিলাম, সেটা মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি অনুবাদটা করেছিল। দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর আসতে পারে, ইম্পর্ট্যান্ট। তা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর যে ইংরেজি অনুবাদের কী নাম ছিল? তো এখানে তোমার নামটা উল্টাই পাল্টাই দিতে পারে, নামটা একটু ভালো করে মনে রাখবা। আর এটা কোন ছদ্মনামে ছিল? এ নেটিভ ছদ্মনামে অনুবাদ করেছিলেন। এটার প্রকাশক ছিল তোমার পাদ্রি জেমস লং, এবং এটার জন্য তোমার 1000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এবং এটার চরিত্র হচ্ছে তোরাব, ক্ষেত্রমণি, নবীন মাধব, রায়চরণ। যেহেতু বিখ্যাত একটা নাটক, এখন পর্যন্ত নাটক থেকে চরিত্র আসতে কম দেখা যায়, রবীন্দ্রনাথেরগুলো থেকে আসে। তারপরে এটা দেখে রাখিও, যেহেতু প্রশ্নগুলো একটু কঠিন করতেছে। এবং এই নাটকের তোমার সাহিত্যিক মূল্য থেকে সামাজিক মূল্য বেশি ছিল, কারণ হচ্ছে এই নাটক নিয়ে তোমার ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করা হয় এবং পরবর্তীতে নীল চাষ বন্ধ হয়। এবং এই নাটকে তোমার একটা মজার বিষয় ছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন নাটকটা দেখতে যান, তখন এই নাটকের অভিনয় দেখে অভিনেতাকে জুতা ছুঁড়ে মারেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে অভিনয় দেখে কেন অভিনেতাকে জুতাটা ছুঁড়ে মারবে? কারণ অভিনেতার তোমার অভিনয়টা এত বেশি মানে জীবন্ত মনে হচ্ছিল, এত ভালো অভিনয় ছিল। হ্যাঁ, তখন ওই ধরো একজন তোমার অত্যাচার করতেছে, তখন সেখানে তোমার যদি জুতা মারে মানে কি, মানে হচ্ছে ওনার অভিনয়টা একেবারেই কি ছিল, অনেক বেশি ভালো ছিল। ওই অভিনেতার নাম ছিল অর্ধেন্দু শেখর মুস্তাফি। তখন ওনাকে তোমার জুতা মেরেছিল এবং সেই জুতাটা তিনি সম্মানের সাথে নিয়েছিলেন। হ্যাঁ, তারপর আসো বাংলাদেশের নাটক। এটা অলরেডি বলেছি যে নাটকটির ঘটনা, রচনা, মুদ্রণ, প্রকাশ, প্রথম মঞ্চায়ন সব কিছুই বাংলাদেশে বলে এটাকে বলা হচ্ছে বাংলাদেশের নাটক। এরপর আসো প্রহসনগুলো সম্পর্কে আমরা একটু জানি। সধবার একাদশী, এটা হচ্ছে চরিত্র নিমচাঁদ কাঞ্চন। এটা অবশ্যই মনে রাখতে হবে যে আসতে পারে নিচের কোনটি? দীনবন্ধু মিত্রের প্রহসন, এবং সেখানে তোমার সধবার একাদশী অবশ্যই থাকতে পারে, একটু মনে রাখো, ঠিক আছে। বিয়ে পাগলা বুড়ো, এটা হচ্ছে তোমার চরিত্র নসিরাম, রতা, রাজীব, দরকার নাই। জামাই বারিক, এখানে এই তিনটা নাম অবশ্যই তোমার মনে রাখতে হবে, কারণ এই তিনটা নাম মনে রাখলে তোমার এরকম আসতে পারে যে নিচের কোনটি তোমার দীনবন্ধু মিত্রের প্রহসন নয়, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের সহজ হবে, ঠিক আছে। এই তিনটা সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, আর হচ্ছে জামাই বারিক। সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, আর হচ্ছে জামাই বারিক। আচ্ছা, কত সালে নীলদর্পণ প্রকাশিত হয়েছে? কত সালে? 1860 সালে নীলদর্পণ, এটা মনে রাখবা, ঠিক আছে। নীলদর্পণ প্রকাশিত হয়েছে কত সালে? 1860 সালে। তাহলে 1860 সালে যদি প্রকাশিত হয়, তখন তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বয়স কত ছিল? তুমি চিন্তা করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কখন? 1800 কত বলো? 20, রাইট? 1820। তাহলে 1820 সালে যদি জন্ম হয়, তখন বয়স কত ছিল চিন্তা করো। নেক্সট আসো সধবার একাদশী, এটা সম্পর্কে একটু দেখো। এটা হচ্ছে ইয়ং বেঙ্গল সমাজের যে অধপতনের যে চিত্র, সেটা তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। এখানে মূলত হচ্ছে তোমার মদ্যপান এবং বেশ্যা আসক্তির যে বিষয়টা, সেই বিষয়টা প্রহসনে তিনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এবং এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অটল ও তার বন্ধু নিমাই চাঁদের যে পতিত তোমার করুণ জীবন, সেই বিষয়গুলো হচ্ছে এখানে তুলে ধরেছে। তারপর বিয়ে পাগলা বুড়ো, এটার নাম দেখলেই বোঝা যাচ্ছে কী সমস্যা। তারপর দীনবন্ধু মিত্রের বাকি রচনা দেখো, কাব্য, সুরধ্বনি কাব্য, দ্বাদশ কবিতা, এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই কম, দরকার নেই, ঠিক আছে। জুতো মানে ঠিক হয়নি, অভিনয় বাজে ছিল না, অভিনয় ভালো ছিল।
আর এই যে নীলকরদের অত্যাচার, ওই অত্যাচারের বিষয়টা যখন ভালোভাবে ফুটিয়ে তুলে তখন তিনি জুতা মেরেছিলেন। গল্প হচ্ছে জমালয়ে জীবন্ত মানুষ পোড়া মহেশ্বর, এটা মনে রাখবা, ঠিক আছে। ওনার যেহেতু নাটকগুলো ইম্পর্ট্যান্ট, প্রহসন ইম্পর্ট্যান্ট, সেহেতু দিনবন্ধু থেকে কাব্য টাব্য দরকার নাই, নাটক প্রহসনগুলো ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কী কী বললাম বলো তো? দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র শেষ। জন্ম কোথায়? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌবাড়িয়া গ্রামে। তাহলে কোথায়? পশ্চিমবঙ্গে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের তোমার নদিয়া জেলার চৌবাড়িয়া গ্রামে। আর ওনার পিতৃপ্রদত্ত নাম কি? পিতৃপ্রদত্ত নাম সবাই খেয়াল করো, গন্ধর্ব নারায়ণ। পিতৃপ্রদত্ত নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ, ঠিক আছে। এবং সেই নামটা তিনি পরিবর্তন করে নিজের নাম রাখেন হচ্ছে দীনবন্ধু, এবং ওনার উপাধি হচ্ছে রায় বাহাদুর। ওনার উপাধি কি? রায় বাহাদুর, ঠিক আছে। ওনার উপাধি হচ্ছে রায় বাহাদুর, এবং তিনি নাট্যকার রূপেই সমধিক খ্যাত। এবং ওনার নাটকগুলো সম্পর্কে আমরা পড়েছি। আর আরেকটা কথা বলেছিলাম, তিনি প্রথম ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় সংবাদ প্রভাকর এবং সংবাদ সাধুরঞ্জন এই পত্রিকাগুলোতে তিনি প্রথম ওনার কবিতা প্রকাশ করেছিলেন। এরপর আসো নীলদর্পণ সম্পর্কে যেটা বলেছিলাম, এটাকে বলা হয়ে থাকে বাংলাদেশের নাটক, কারণ সব কিছুই কোথায় হয়েছে? সেটা ঘটনা, রচনা, মুদ্রণ, প্রকাশ সব কিছুই বাংলাদেশে ঘটেছে। এবং এই নাটকটা তোমার ইংরেজিতে অনুবাদ করেছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কী নামে? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে, ঠিক আছে। এবং কোন ছদ্মনামে? এ নেটিভ ছদ্মনামে। আর এতটুকু পর্যন্ত মনে রাখলে হবে। আর ওনার প্রহসনগুলো সম্পর্কে মনে রাখবো, সদাবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, আর হচ্ছে জামাই বারিক। এটা হচ্ছে মূলত ওনার কলিন্য প্রথা এবং বহু বিবাহ প্রথাকে ব্যঙ্গ করে তিনি এটা লিখেছিলেন, জামাই বারিক। তারপর আসে মীর মশাররফ হোসেন। ওনার জন্ম দেখো, খেয়াল করো সবাই, মীর মশাররফ হোসেন থেকে অনেক সময় প্রশ্ন আসে। ওনার জন্ম হচ্ছে লাহিনীপাড়া, কুষ্টিয়া। মীর মশাররফ হোসেন, ওনার ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া, আর হচ্ছে উদাসীন পথিক। ছদ্মনাম উপাধি থেকে অনেক সময় প্রশ্ন থাকে, তাহলে আমরা যাদের নিয়ে পড়ব, অন্যদেরগুলো তো পড়বই, আবার যে সকল লেখক নিয়ে আমরা পড়ব ওনাদের সম্পর্কেও সবাই একটু মনোযোগ দিবা। মনোযোগ দিলে তাহলে এগুলো তোমাদের মনে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা মীর মশাররফ হোসেনে চলে আসছি। মীর মশাররফ হোসেনের জন্ম হচ্ছে কোথায়? লাহিনীপাড়া, কুষ্টিয়া। গতবার হচ্ছে তোমার আখতারুজ্জামান ইলিয়াসের জন্মস্থান আসছে। এর আগে হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান আসছে। তারপর শামসুর রহমানের জন্মস্থান আসছিল এই 35-এর পরে। তার মানে আমরা দেখতে পাচ্ছি জন্মস্থান থেকে অনেক সময় প্রশ্ন আসে। এখন জন্মস্থান আসলে এতগুলো লেখক, জন্মস্থান মনে রাখা কঠিন, তারপরেও চেষ্টা করতে হবে, কিছু করার নাই। তারপর চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। বিভিন্ন টপিক মিলাই দেখবা যে কোথায় থাকে, তোমার নিজের বাড়ি কোথায়, হ্যাঁ, এই বিষয়গুলো সব কিছু মিলাই দেখবা, মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে মীর মশাররফ হোসেনের জন্ম হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ার তোমার লাহিনীপাড়া গ্রামে। তাহলে দেখো, তিনি ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক। ওনার ছদ্মনাম ছিল গাজী মিয়া, উদাসীন পথিক, এবং ওনার পিতা ছিল মীর মোয়াজ্জেফ হোসেন, উনি জমিদার ছিলেন মূলত। আর আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক। এই যে এতদিন আমরা যতজন সাহিত্যিককে পেয়েছি সবাই কী ছিল? হিন্দু ধর্মে ছিল। এই প্রথমবারের মতো আমরা কাকে পেয়েছি? একজন মুসলিম সাহিত্যিককে পেয়েছি, এবং তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক এবং নাট্যকার। তাহলে তিনি যেহেতু প্রথম মুসলিম ঔপন্যাসিক এবং নাট্যকার, তাহলে উনি যেটা উপন্যাস লিখছে তাহলে ওটা প্রথম কোনো মুসলিম লেখক দ্বারা রচিত উপন্যাস, তাই না? একইভাবে নাটকের ক্ষেত্রেও সেম। তাহলে ওই দুটো উপন্যাস এবং ওই উপন্যাস এবং নাটকের নামটা আমরা মনে রাখবো। তাহলে ওনার উপন্যাসগুলো একটু কী কী খেয়াল করো। রত্নবতী, তাহলে এটা যেহেতু প্রথম উপন্যাস, তাহলে এটার ক্ষেত্রে কী মনে রাখবো? এটা হচ্ছে মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস, রত্নবতী। মুসলিম রচিত, আচ্ছা এটা মনে হয় আসে পরে স্লাইডে, মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস, এটা সম্পর্কে অবশ্যই মনে রাখবো। তারপর আসে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু সম্পর্কে অবশ্যই আমাদের ভালোভাবে জানতে হবে, কারণ এটা ওনার শ্রেষ্ঠ রচনা, ঠিক আছে। এবং এটার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কারবালার বিয়োগান্তক ঘটনা হচ্ছে এটার মূল উপজীব্য। তারপর আসে উদাসীন পথিকের মনের কথা। তারপর হচ্ছে গাজী মিয়ার বস্তানি। তারপর হচ্ছে তোমার বাধাঘাতা, রাজিয়া খাতুন, তাহমিনা, নিয়তি কি অবনতি। এগুলোর মধ্যে এই সাইডেরগুলো তেমন বেশি দরকার নাই, তবে এদিকে যেগুলো আছে, বাম সাইডে যেগুলো আছে, এগুলো সবগুলোই কি দরকার আছে, মনে রাখতে হবে, ঠিক আছে। সবগুলোই মনে রাখতে হবে। সরি, রত্নবতী, তাহলে এটা হচ্ছে তোমার ওনার প্রথম উপন্যাস। যেহেতু প্রথম উপন্যাস, তাহলে মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বাংলা সাহিত্যে, এটা মনে রাখবা। আর হচ্ছে রাজপুত্র সুকুমার এবং মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ধন বড় না বিদ্যা বড়,
এই বিতর্কের সমাধানই মূলত রত্নবতী উপন্যাসের মূল উপজীব্য, এবং এটা একটা কৌতুকাবহ উপন্যাস। ঠিক আছে, নেক্সট আত্মজৈবনিক উপন্যাস। এটা সবাই একটু মনোযোগ দাও যে আত্মজৈবনিক উপন্যাস আর আত্মজীবনী এ দুটো কি একই? অনেক সময় আসে যে গাজী মিয়ার বস্তানি কি, অথবা উদাসীন পথিকের মনের কথা কি? দুটোই কি? দুটোই হচ্ছে উপন্যাস। দুটোই হচ্ছে উপন্যাস। উপন্যাস উপন্যাস আর কি বলে আত্মজীবনী একই? একই কিনা? একই না। শোনো, আত্মজীবনী যখন লিখবো তখন হচ্ছে সরাসরি কি আমার জীবনীটা আমি লিখবো, আমি ছোটোবেলায় কেমন ছিলাম, এখন কি করি, যে তোমাদের সাথে পড়াই, মজা করি, হ্যাঁ, তার মানে আমার জীবনের কথা, এটা সরাসরি আত্মজীবনী, নিজের জীবনী এখানে উঠে আসবে। আর এটা কি আত্মজৈবনিক উপন্যাস। উপন্যাস, এটা তো উপন্যাস বলাই আছে, কিন্তু কেমন উপন্যাস? আত্মজৈবনিক উপন্যাস। তার মানে কি? মানে ওই উপন্যাসে আমার জীবনের ছায়া থাকবে, মানে আমার জীবনের মানে অনেক কিছুই, অথবা ঘটনা, হ্যাঁ, বিভিন্নভাবে তোমার মানে চরিত্রের মধ্য দিয়ে, কাহিনীর মধ্য দিয়ে আমার জীবনের ঘটনাটার ছায়া সেখানে কি থাকতে পারে। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। যদি প্রশ্ন আসে যে গাজী মিয়ার বস্তানি উদাসীন পথিকের মনের কথা কি, উপন্যাস নাকি আত্মজৈবনিক উপন্যাস, অথবা ধরো উপন্যাস আত্মজীবনিক উপন্যাস, এভাবে আসবে না যে উপন্যাস নাকি আত্মজীবনী, এটা আমরা মনে রাখবো। এটা কোনোভাবেই কি নয়, আত্মজীবনী নয়। আত্মজীবনী কোনগুলো? আত্মজীবনী আমরা পরে পড়বো। তাহলে এগুলো হচ্ছে উপন্যাস, আত্মজীবনিক উপন্যাস, গাজী মিয়ার বস্তানি আর হচ্ছে তোমার উদাসীন পথিকের মনের কথা। তো গাজী মিয়ার বস্তানি এটা হচ্ছে আত্মজীবনীমূলক ব্যঙ্গাত্মক রচনা। লেখক ভেরাকান্ত ছদ্মনামে ব্যঙ্গের মাধ্যমে সমাজের অনাচার, অন্যায়, সামাজিক দুর্নীতি এবং এই বিষয়গুলো হচ্ছে এখানে চিত্রিত করেছেন। তারপর হচ্ছে তোমার উদাসীন পথিকের মনের কথা, সবাই একটু খেয়াল করো। এটা হচ্ছে তোমার ইতিহাস আশ্রিত উপাখ্যানধর্মী আত্মজীবনীমূলক উপন্যাস। তাহলে দুটোই উপন্যাস, জাস্ট এটা মনে রাখো, আর কিছুর দরকার নাই। ঠিক আছে, বিষাদ সিন্ধু এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, খুব মনোযোগ দাও। ইতিহাস আশ্রিত উপন্যাস এবং গদ্য মহাকাব্য ধর্মী উপন্যাস বলা হয়, এবং এটা ওনার শ্রেষ্ঠ রচনা। এই উপন্যাসটা 3টা পর্বে বিভক্ত: মহরম পর্ব, উদ্ধার পর্ব, এজিদ পর্ব। অনেকের হচ্ছে তোমার এজিদ বধ পর্ব অনেকের হয়তো পড়া থাকতে পারে, এবং এটার প্রেক্ষাপট আমরা সবাই জানি। ইমাম হাসান এবং হোসেনের সাথে উমাইয়া খলিফা মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের যে কারবালার প্রান্তরের যে যুদ্ধ, এটাই ছিল এর বিষয়বস্তু, এবং এটার প্রধান চরিত্র হচ্ছে এজিদ। এটা আসতে পারে এই সম্পর্কে। ওনার নাটক খেয়াল করো, বসন্ত কুমারী, তারপর হচ্ছে জমিদার দর্পণ। তাহলে বসন্ত কুমারী কি হবে? খুব সহজ, বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম নাটক বসন্ত কুমারী। আর আচ্ছা, আরও আছে বেহুলে গীতাভিনয়, টালা অভিনয়, এগুলো সম্পর্কে কখনো আসে না, যদি আসে এই দুটো সম্পর্কে আসতে পারে। তাহলে বসন্ত কুমারী দেখো, এটা বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক। তোমার বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী রেবতী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করে যে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র শুরু করে, সেটা নিয়েই, এবং এটা তিনি নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করেন। দরকার নাই এত কিছু, কোনো দরকার নাই, তুমি শুধু নামটা মনে রাখবা। জমিদার দর্পণ এটা সম্পর্কে আমরা ভালো করে পড়ব। এটা হচ্ছে ওনার শ্রেষ্ঠ নাটক। হ্যাঁ, তাহলে শ্রেষ্ঠ উপন্যাস কোনটা ছিল বলো? শ্রেষ্ঠ রচনা কোনটা ছিল? বিষাদ সিন্ধু। আর শ্রেষ্ঠ নাটক কোনটা? জমিদার দর্পণ। এবং এটা আমরা কিসের সাথে মিল পাই? নীল দর্পণের সাথে মিল আছে। ঠিক আছে, তো এখানে আসো, প্রহসন এর উপায় কি? ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, তারপর হচ্ছে এ কি প্রহসন। দেখো এগুলো অলরেডি বললাম। এর উপায় কি? এটা যেহেতু ওনার প্রথম প্রহসন, তাহলে এটা হচ্ছে মুসলিম রচিত প্রথম প্রহসন। তাহলে আমরা মুসলিম রচিত প্রথম উপন্যাস কোনটা পেয়েছি? প্রথম উপন্যাস কোনটা বলো? রত্নবতী। ভেরি গুড, প্রথম উপন্যাস পেলাম রত্নবতী। প্রথম নাটক কোনটা পেলাম? বসন্ত কুমারী। রত্ন বসন্ত এই দুটো মনে রাখবো, রত্ন আর হচ্ছে কি বসন্ত, বসন্ত কুমারী। এরপর প্রহসন কি পেলাম প্রথম? এর উপায় কি? এর উপায় কি? ওকে, অন্যান্য প্রহসন কি দেখো তো? ভাই ভাই এই তো চাই, ফাঁস কাগজ, এই কি, হ্যাঁ এগুলো। তো মীর মোশাররফ হোসেন দেখো উনি সাংবাদিক ছিলেন, এবং ওনার সম্পাদিত 2টি পত্রিকা হচ্ছে, সম্পাদিতগুলো হচ্ছে আজিজুন নেহার এবং হচ্ছে হিতকরী। আর সাংবাদিক ছিলেন হচ্ছে সংবাদ প্রভাকর এবং হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা। এ দুটো হচ্ছে ওনার কি তোমার সাংবাদিক ছিলেন, সংবাদ প্রভাকরের এবং গ্রাম বার্তা প্রকাশিকা। আর ওনার সম্পাদিত পত্রিকা হচ্ছে আজিজুন নেহার এবং হচ্ছে হিতকরী। এটা ইম্পর্ট্যান্ট এবং এটা সম্পর্কে আসেও।
প্রবন্ধ হচ্ছে গো জীবন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমাজে যেহেতু হিন্দু মুসলিম দুটোই ছিল, তো উনি মানে মতামত দিয়েছিলেন যে যেহেতু হিন্দুরা কষ্ট পায়, এক্ষেত্রে আমাদের কি দরকার নাই, মানে গরু জবাই দেওয়া বা কোরবান করার দরকার নাই। হ্যাঁ, এই ধরনের কথা বলে তিনি অনেকের চক্ষুশূল হয়ে পড়েন। তো এই গ্রন্থটা রচনার দায়ে উনি মামলায় জড়িয়ে পড়তে হয়, এবং এটা সম্পর্কে তোমার হচ্ছে প্রশ্ন আসছে এই গোজীবন থেকে। আর ওনার আত্মজীবনী হচ্ছে আমার জীবনী, এটা হচ্ছে তোমার 12 খণ্ডে সমাপ্ত হয়, এবং এখানে ওনার প্রায় 18 বছরের জীবন কাহিনী এখানে তিনি তুলে ধরেছেন। আর আরেকটা হচ্ছে কুলসুম জীবনী, আমার জীবনীর জীবনী অথবা কুলসুম জীবনী, এটা হচ্ছে ওনার দ্বিতীয় স্ত্রী কুলসুমকে কেন্দ্র করে লিখিত। বুঝতে পেরেছ? তোমরাও লিখবা নাকি? দেখবা যে সকল বিখ্যাত ব্যক্তির যে সকল তোমার বিখ্যাত লেখক আছে, সবার একের অধিক ওয়াইফ থাকে, তাই না? তো 2টা বিয়ে করতে হলে আগে বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপর আসো কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ খেয়াল করো, কাব্যগ্রন্থ হচ্ছে মুসলিম বেরত্ব, গোড়াই ব্রিজ বা গৌরী সেতু। উক্তি, মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নয়। এটা মনে রাখবা। কেন মনে রাখবা? তোমাকে যখন দেখবা মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয়, তুমি কার নাম দিয়ে দিতে পারো? মাইকেলের নাম দিয়ে দিতে পারো, আব্দুল হাকিমের নাম দিয়ে দিতে পারো না। এটা হচ্ছে কার? এটা হচ্ছে তোমার মীর মশাররফ হোসেনের। ঠিক আছে? আর হচ্ছে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ হচ্ছে তোমার মুসলিম বীরত্ব, গোড়াই ব্রিজ বা গৌরী সেতু। আসবে না, আসতে পারে তোমার এই যেমন তোমার উল্লেখযোগ্য কী ছিল, গোজীবন সম্পর্কে আসছে। এর আগেও কিন্তু প্রশ্ন আসছে ওনা থেকে, কিন্তু গত কয়েক বছরে ভালোই প্রশ্ন আসছে, গোজীবন সম্পর্কে আসছে। তারপর আমরা যে আত্মজৈবনিক উপন্যাস পড়লাম সেখান থেকে আসছিল। ঠিক আছে? তাহলে কী কী পড়ছি বলো? এটা হচ্ছে একটা প্রবন্ধ, নাম হচ্ছে আমাদের শিক্ষা। প্রবন্ধ থেকে নেয়া উক্তিটা। আচ্ছা, কী কী পড়ছি আমরা একটু টেনে দেই। মীর মশাররফ হোসেন, ওনার জন্ম কোথায় ছিল? জন্ম হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনী পাড়াতে জন্ম। তাহলে মীর মশাররফ। ওকে, মীর মশাররফ। এই প্রশ্নটা আমি যখন তোমার চিটং ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষা, তখন প্রশ্ন আসছিল যে নিচের কোন বানানটি শুদ্ধ? মীর মোশাররফ, মোশাররফ, মশাররফ, এভাবে মানে ওকার দিয়েছিল, ওকার দিয়েছিল, তারপর হচ্ছে ওকার ছাড়া ছিল। হ্যাঁ, তো মীর মশাররফ হোসেন মনে রাখবা, কুষ্টিয়াতে জন্ম। আর হচ্ছে এরপর আমরা কোনটা পড়বো? কুষ্টিয়ার পরে আমরা পড়বো হচ্ছে ওনার ছদ্মনাম ছিল, ছদ্মনাম ছিল গাজী মিয়া। ওকে, ছদ্মনাম ছিল কি? গাজী মিয়া। তারপর আসো, ওনার উপাধি কী ছিল? রায়বাহাদুর। কার ছিল রায়বাহাদুর উপাধি? মীর মশাররফ হোসেনের দীনবন্ধুর উপাধি ছিল। আচ্ছা, ওনার উপন্যাস কী কী? রত্নবতী, যেটা আমরা প্রথমে পেয়েছি। তারপর হচ্ছে বিষাদ সিন্ধু, ওনার শ্রেষ্ঠ রচনা। তারপর হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা, গাজী মিয়ার বস্তানি, এগুলো হচ্ছে ওনার আত্মজৈবনিক উপন্যাস। তারপর নাটক পড়েছিলাম বসন্ত কুমারী, জমিদার দর্পণ। আর বসন্ত কুমারী হচ্ছে ওনার বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম নাটক। তাহলে রত্ন, বসন্ত, এই দুটো আমরা মনে রাখবো। আর ওনার গোজীবন হচ্ছে যেহেতু তিনি কোরবানির বিপক্ষে মত দিয়েছিলেন, এখানে যেহেতু গরু জবাইয়ের বিষয়টা ছিল, তো কোরবানির বিপক্ষে মত দেওয়ার কারণে ওনার বিরুদ্ধে মামলা হয়, এবং শেষ পর্যন্ত তোমার আদালত কিন্তু নির্দেশ দিয়েছিল যে এটা যেন, এই প্রবন্ধটা যেন আর কোনোভাবেই পুনঃমুদ্রণ না করে। ঠিক আছে? তাহলে কোন প্রবন্ধের জন্য তিনি মামলায় জড়িয়ে পড়েন? সেটা হচ্ছে গোজীবন। ঠিক আছে? আরও প্রবন্ধ আছে, যেমন ইসলামের জয়, এটা হচ্ছে ওনার প্রবন্ধ। আর এর উপায় কি? এটা হচ্ছে ওনার প্রহসন। ঠিক আছে? তাহলে এতটুকু আমরা মনে রাখবো। নেক্সট, কায়কোবাদ। আমরা চলে আসছি কায়কোবাদ। কায়কোবাদ কিসের জন্য বিখ্যাত বলো? কায়কোবাদ কিসের জন্য বিখ্যাত? কায়কোবাদের কথা আসলেই আমরা কোন হ্যাঁ, মহাশ্মশান। ভেরি গুড, মহাশ্মশান। তাহলে দেখো, কায়কোবাদের জন্ম হচ্ছে নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে। কায়কোবাদ থেকে প্রশ্ন তেমন আসতে দেখা যায় না, খুব ছোট, বেশি কিছু নাই। ওনার উপাধি হচ্ছে কাব্যভূষণ, বিদ্যাভূষণ আর হচ্ছে সাহিত্যরত্ন। 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক এই 3টি উপাধি তিনি লাভ করেন। এরকম প্রশ্ন আসলে আসবে মনে হয় না। তারপর আসো, তারপরও অনেক সময় তোমার ভেতর থেকে প্রশ্ন আসে, একটু মনে রাখতে পারো যে উপাধিগুলো কে দিয়েছিল? কাব্যভূষণ, বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন, এগুলো দিয়েছিল তোমার 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ। ঠিক আছে? ওনার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কুরাইশি। এই প্রশ্নটা অনেক সময় আসে, হ্যাঁ, যে কায়কোবাদের আসল নাম কি বা প্রকৃত নাম কি? তাহলে আমরা একটু আগে দেখেছিলাম গন্ধর্ব নারায়ণ, এখন আবার পাচ্ছি কায়কোবাদেরটা মোহাম্মদ কাজেম আল কুরাইশি।
এবং উনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি। তাহলে একটু আগেও তো আমরা কার কথা বলেছিলাম? আমরা মীর মশাররফ হোসেনকে পড়েছি, কিন্তু উনি কি আসলে মানে ওনার বিখ্যাত যে রচনাগুলো এগুলো কী ছিল? তোমার উপন্যাস ছিল, তাই না? নাটক ছিল। তো কাব্যে ভালো করেছেন হচ্ছে যিনি, তিনি হচ্ছেন কায়কোবাদ, যার কারণে বলা হয় আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি হচ্ছে কায়কোবাদ, এবং তিনি প্রথম মুসলিম সনেট রচয়িতা, প্রথম মুসলিম মহাকাব্য রচয়িতা। কারণ এর আগেরগুলোকে রচনা করেছেন মীর মশাররফ হোসেন, রচনা করে ফেলেছেন, ঠিক আছে? এর আগেরগুলো হচ্ছে তোমার মীর মশাররফ হোসেন রচনা করে ফেলেছেন। তাহলে তিনি প্রথম মুসলিম সনেট রচয়িতা এবং মহাকাব্য রচয়িতা। তো ওনার মহাকাব্য সম্পর্কে আমরা একটু ভালো করে পড়বো, সেটা হচ্ছে মহাশ্মশান। মহাশ্মশান সম্পর্কে, এটা হচ্ছে বাংলা সাহিত্যে মুসলমান মহাকবি রচিত প্রথম মহাকাব্য। তারপরে আসো, কাহিনী নেওয়া হয়েছে কোত্থেকে, এটা মনে রাখতে হবে। কাহিনী নেওয়া হয়েছে 1761 খ্রিস্টাব্দে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ থেকে। তাহলে এটা আমরা অবশ্যই মনে রাখবো। এতে 3টি খণ্ড আছে, এই 3 খণ্ডের স্বর্গ সংখ্যা হচ্ছে কয়টি? 7টি। আচ্ছা, আমরা যে মহাকাব্যের বৈশিষ্ট্য পড়েছিলাম, ওখানে একটা সার্থক মহাকাব্যের তোমার স্বর্গ কয়টার কথা বলেছিলাম, মনে আছে কারো? কয়টা পর্যন্ত হতে পারে? 8টা থেকে 30টা পর্যন্ত হতে পারে, তাই না? এই 9টা কিসে, 8টা থেকে 30টা। হ্যাঁ, 8টা থেকে 30টা পর্যন্ত। তাহলে দেখো এখানে কিন্তু 60টা স্বর্গ বা অধ্যায়। চরিত্রগুলো মনে রাখতে হবে: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা, আতাখা, আহমদ শাবদালি। বলো তো এই চরিত্রগুলো আমরা কোথায় পেয়েছিলাম? এই চরিত্রগুলো আমরা কোথায় পেয়েছিলাম বলো? তাহলে তোমাদের আরেকটা তথ্য দিব, রক্তাক্ত প্রান্তরে। তাহলে মুনীর চৌধুরী রক্তাক্ত প্রান্তরের কাহিনী কোত্থেকে নিয়েছেন? মুনীর চৌধুরী রক্তাক্ত প্রান্তরের কাহিনী কোত্থেকে নিয়েছেন? মহাশ্মশান থেকে। ভেরি গুড। তাহলে এটি মুসলমান মহাকবি রচিত প্রথম মহাকাব্য, এবং মহাকাব্য রচনায় ওনার আদর্শ ছিলেন নবীনচন্দ্র সেন। এই নবীনচন্দ্র সেনও আবার তোমার মহাকাব্য লিখেছে, সেগুলোর নাম কি? কেউ কি জানো? নবীন সেনের কিন্তু মহাকাব্য আছে, নবীনচন্দ্র সেন, তারপরে হেম সেন, এদের মহাকাব্য আছে বাংলা সাহিত্যের। কি নাম মনে নাই কারো? রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস মনে রাখতে হবে। কুরুক্ষেত্র, প্রভাস, এই 3টা কাব্যগ্রন্থ। দেখো, বিরহ বিলাপ, এটা তার প্রথম কাব্যগ্রন্থ, এবং 12 বছর বয়সে রচিত। অশ্রুমালা, এটা হচ্ছে গীতিকাব্য। আসতে পারে যে নিচের কোনটি কায়কোবাদের তোমার কাব্যগ্রন্থ নয়, এরকম থাকতে পারে, বা কাব্যগ্রন্থ। শিব মন্দির বা জীবন্ত সমাধি, অমিয় ধারা, এই নামগুলো আমরা ছোটোবেলায় পড়ে এসেছি যখন পড়েছিলাম। তাহলে এখানে আসলে আমাদের খুব বেশি কিছু আমরা পড়ার ছিল না, আমরা জাস্ট পড়েছি। ওনার কিছু উপাধি ছিল, কাব্যভূষণ, বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন, এগুলো ছিল। ওনার যে প্রকৃত নাম সেটা পড়েছি। আর তিনি মূলত একজন কবি ছিলেন, এবং জন্মগ্রহণ করেছেন তোমার নবাবগঞ্জ থানার আগলাপাড়া গ্রামে। এবং ওনার মহাকাব্য হচ্ছে মহাশ্মশান, যেটা তোমার পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বন করে তিনি লিখেছেন। এতটুকু আমরা মনে রাখবো। ওনার কাব্যগ্রন্থগুলোর নামটা মনে রাখবো, সেটা হচ্ছে বিরহ বিলাপ, কুসুম কানন, অশ্রুমালা, শিব মন্দির। আচ্ছা, একটা ছোট্ট একটা তথ্য দেই। ওনার বিখ্যাত কবিতা আজান, এখানে কাব্যগ্রন্থের সাথে কবিতাটা মনে রাখবা। বিখ্যাত একটা কবিতা, সেটা হচ্ছে আজান। এই কবিতাটার নাম মনে রাখা, ঠিক আছে? এখানে কে ওই শোনালো মোর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী। এটা একটু মনে রাখা, ওনার একটা বিখ্যাত কবিতা। বেগম রোকেয়া, ওনার প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন। রংপুর জেলার মিঠাপুকুর, খেয়াল করো, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া থেকে বেশ কয়েকবার 35-এর পরে বেশ কয়েকবার প্রশ্ন আসছে, তবে ওনার যেহেতু রচনা কম, সেহেতু ওনার থেকে প্রশ্ন আসলে তোমাদের সুবিধা, বুঝতে পেরেছ? ওনাদের থেকে, যাদের রচনা কম, তাদের থেকে যদি প্রশ্ন আসে তাদের জন্য খুবই সুবিধা। কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, এদের থেকে চাইলে তোমার ভেতর থেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে। মানে চাইলে যে শুধু রচনা থেকে প্রশ্ন করতে পারবে তা না, যেহেতু তোমার চরিত্র, যেমন চরিত্র থেকে ইদানিং প্রশ্ন আসে রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর ওনার তোমার বংশ থেকে একবার প্রশ্ন আসছে, এরকম বেশ প্রশ্ন থাকে। তাহলে দেখো, বেগম রোকেয়া মুসলিম নারী জাগরণের অগ্রদূত, আমরা জানি, নারী শিক্ষা প্রসারের অগ্রদূত। বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখক হচ্ছেন বেগম রোকেয়া, এবং 1902 খ্রিস্টাব্দে ওনার প্রথম রচনা পিপাসা প্রকাশিত হয়। এই রচনাটি ছাপানো হয়েছিল নবপ্রভা পত্রিকায়।
ওনার গ্রন্থগুলি একটু মনে রাখতে হবে, যেমন মতিচুর, প্রবন্ধ, সুলতানার স্বপ্ন, এটা হচ্ছে উপন্যাস ধর্মী কল্পকাহিনী, পদ্মরাগ আর হচ্ছে অবরোধবাসিনী, এটা ওনার শ্রেষ্ঠ গ্রন্থ। তো সুলতানার স্বপ্ন সম্পর্কে এখানে লেখা আছে, একটু পড়ে নিতে পারো, এটা দেখে নিবা। অবরোধবাসিনী, এখানে মোট 47টা স্বতন্ত্র বা বিচ্ছিন্ন কাহিনীর মাধ্যমে লেখিকা এই গ্রন্থে নারী সমাজের দুর্দশার চিত্র তুলে ধরেছেন। এখন পর্যন্ত ওনার এই যে প্রবন্ধ, উপন্যাস, এগুলো থেকেই প্রশ্ন আসছে। আর্কিমিডিস বলো, স্বর্গমানী অধ্যায়, না উপন্যাস না, পদ্মরাগ। দেখো, নারীর অর্থনৈতিক মুক্তি বা স্বাবলম্বনের কথাই পদ্মরাগে প্রধান গুরুত্ব পেয়েছে। আর ওনার যে পত্রিকাগুলোতে ওনার মূলত লেখাগুলো প্রকাশিত হয়েছে, নবনূর, সওগাত আর হচ্ছে মোহাম্মদী। আর 9 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস, এটা মাঝে মধ্যে আসতে পারে, একটু মনে রাখো, কারণ এটা এখনও আসে নাই, কারণ 9 ডিসেম্বর কি ওনার জন্ম, তাই না? কবি জসীমউদ্দিনের প্রথম যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার বানানটা, সেটা হচ্ছে প্রথম বানানটা, ঠিক আছে? হ্যাঁ, জন্ম মৃত্যু দুইটাই হচ্ছে 9 ডিসেম্বর। জসীমউদ্দিন, খেয়াল করো, জসীমউদ্দিন বানান এভাবেই লিখতে হবে, উনি এভাবেই লিখেন। ওনার জন্ম হচ্ছে 1903 সালে। জসীমউদ্দিন ইম্পর্ট্যান্ট, জসীমউদ্দিন থেকে প্রশ্ন থাকে। বলেছি না গত কয়েক বছর মানে ওনাদের থেকে ঘুরে ফিরে 11 জন থেকে প্রশ্ন ছিল না, কিন্তু 5, 6টা 7টা করে প্রশ্ন ছিল। ওনার জন্ম হচ্ছে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে এবং পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। তাহলে জন্ম তাম্বুলখানা গ্রামে কেন হয়েছে বলো তো? লেকচার বুকে ঠিক করে নাও। তাহলে ওনার জন্ম তোমার তাম্বুলখানা গ্রামে কেন? খুব সহজ, মামা বাড়ি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা হইলে অনেকে তোমার বাবার বাড়ি চলে যায় আদর যত্ন পাওয়ার জন্য। আচ্ছা, 1976 সালের 13ই মার্চ কবি শেষ ইচ্ছা অনুযায়ী তোমার ফরিদপুরের অম্বিকাপুর গ্রামে ওনার দাদির কবরের পাশে সমাহিত করা হয় এবং ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা, এটা একটু খেয়াল করিও। ওনার ছদ্মনাম হচ্ছে তুজম্বর আলী, ঠিক আছে? এবং তিনি ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পল্লীগীতি সংগ্রাহক পদে নিযুক্ত হয়েছিলেন। আমরা যে দেখি ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, এগুলো সংগ্রাহক পদে যারা যারা ছিলেন সেখানে তিনিও একজন ছিলেন, জসীমউদ্দিন। ওনার প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মিলন গান, এটা প্রকাশিত হয়েছিল 1921 সালে মুসলিম ভারত পত্রিকায়। এবং জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। এই রাখালিটা কেন বিখ্যাত বলো তো? কারণ রাখালিটা বিখ্যাত, একটা বিখ্যাত কবিতা হচ্ছে এই রাখালি কাব্যের অন্তর্গত, এবং সেই কবিতাটা কোনটা, সেটা হচ্ছে কবর। এবং এটা মোটামুটি সবাই জানো, কবর কবিতা অনেকে পারো, তাই না? অনেকের খুব পছন্দের কবিতা। এবং অনেক সময় আসতে পারে যে তোমার রাখালি, এটা হচ্ছে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1927 সালে। তাহলে দেখো কত আগের কবিতা, খেয়াল করো কত আগের কাব্যগ্রন্থ। তাহলে রাখালি হচ্ছে কত আগের, 1927 সালে প্রকাশিত হয়েছে কল্লোল পত্রিকায়। এবং কবর কবিতাটা রাখালি কাব্যের অন্তর্গত প্রশ্ন থাকতে পারে যে কবর কবিতাটা কোন কাব্যের অন্তর্গত। হ্যাঁ, এখন ধরো কবর কবিতা কার, এটা একদম কমন প্রশ্ন, এটা আসার সম্ভাবনা খুবই কম যে কবর কবিতা কার। তাহলে যেটা আসতে পারে সেটা হচ্ছে কবর কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অথবা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তারপর আসো স্মৃতিকথামূলক রচনা। ওনার স্মৃতিকথামূলক রচনা হচ্ছে ঠাকুরবাড়ির আঙিনায় আর হচ্ছে যাদের দেখেছি। দুটো নাম দেখলেই তুমি বুঝবা যে এগুলো হচ্ছে স্মৃতিকথামূলক রচনা, তাই না? তারপর আসো এই দুটো স্মৃতিকথামূলক রচনা। উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। বোবা কাহিনীর তোমার কাহিনীটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিতে পারো উপন্যাসের। তারপর দেখো চরিত্রগুলো দেখো, নায়ক আজহার, বসির, রহিমউদ্দিন, গরিবুল্লাহ প্রভৃতি। এখানে মূলত ভূমিহীন কৃষকদের যে সীমাহীন দুঃখ দুর্দশা, মহাজনের শোষণ, মানে অনেক সময় হয় না যে মানে ওই যে টেনে আনতে ছিঁড়ে যায়, দেখা যাচ্ছে তোমার এগিয়ে যাচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে আবার কি সে অভাব, অনাহার, তারপর এসব কারণে সে কি হচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে তোমার কাহিনীটা আছে, এখানে দেখতে পারবা। আচ্ছা, নায়কের নামটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আজাহের, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি আজাহের। যদিও এটা আসবে না, তবে এটা আসতে পারে যে নিচের কোনটি, জসীমউদ্দিনের উপন্যাস, ঠিক আছে? নাটক দেখো, পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, এগুলো মনে রাখতে হবে। শিশুতোষ গ্রন্থ, জসীমউদ্দিনের যে শিশুতোষ গ্রন্থ, এগুলো
তোমার হচ্ছে হাসু, তারপর হচ্ছে ডালিম কুমার, হ্যাঁ, এক পয়সার বাসি, এগুলো হচ্ছে শিশুতোষ গ্রন্থ। আর গানের সংকলন রঙ্গিলা নায়ের মাঝি, মুর্শিদি গান, জারি গান, এগুলোতে তোমার প্রায় 23টি পালা রয়েছে। আর কাব্যগুলো খেয়াল করো, কাব্যগুলো সম্পর্কে আমরা আলাদা করে একটু পড়ি, ঠিক আছে? শ্রেষ্ঠ রচনা, শ্রেষ্ঠ রচনাটা দেখো নকশিকাঁথার মাঠ, এটা অবশ্যই মনে রাখতে হবে শ্রেষ্ঠ রচনা, এবং এটা সম্পর্কে ভালো করে জানতে হবে, এবং এর তোমার চরিত্রগুলো সম্পর্কে জানতে হবে, কারণ এটা যেহেতু শ্রেষ্ঠ রচনা, ঠিক আছে? তাহলে দেখো এটা চরিত্র হচ্ছে রূপাই ও সাজু, এটা অনেকে পড়েছো আমি জানি, অনেকের পড়ে থাকার কথা। নকশিকাঁথার মাঠ কাহিনী কাব্যের ভূমিকা এবং প্রচ্ছদ অঙ্কন করেছিলেন রবীন্দ্রনাথের ভাই অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখো এই নকশিকাঁথার মাঠ এটা তিনি উৎসর্গ করেছিলেন তার বন্ধু আব্দুল কাদিরকে। আর এই প্রশ্নটা বেশ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে নকশিকাঁথার মাঠ তোমার ইংরেজিতে অনুবাদ করেছিলেন E.M. মিলফোর্ড, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। কী নামে? দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কুইল্ট নামে 1929 সালে। তাহলে কে রচনা করছেন এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সুচয়নী শ্রেষ্ঠ কবিতার সংকলন, ওনার শ্রেষ্ঠ কবিতার সংকলন হচ্ছে সুচয়নী। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতার সংকলন হচ্ছে কি বলো? সঞ্চয়িতা, সঞ্চয়িতা। আর কাজী নজরুলের শ্রেষ্ঠ কবিতার সংকলন হচ্ছে সঞ্চিতা, সঞ্চিতা। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে এই তিনটা নাম মনে রাখবা। সুচয়নী এটা হচ্ছে তোমার জসীমউদ্দিনের, তারপর হচ্ছে তোমার রবীন্দ্রনাথের যেটা সেটা হচ্ছে সঞ্চয়িতা, আর হচ্ছে যেটা তোমার কাজী নজরুল ইসলামের সেটা হচ্ছে সঞ্চিতা। কাব্যগুলো দেখো, সুজন বাদিয়ার ঘাট, এটার চরিত্র হচ্ছে সজন ও দুলি, এখানে হচ্ছে কাহিনী দেওয়া আছে, দেখতে পারো, পড়ে নিবা। ভ্রমণ কাহিনী দেখো, শহরে বন্দরে চলে মুসাফির, হলদে পরিদেশ যে দেশে মানুষ ভরো, আসতে পারে নিচের কোনটি? জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী। আর গানের মধ্যে এগুলো একটু ভালো করে দেখবা। কেন দেখবা? মাঝখানে তোমার লালন শাহ, তারপর হচ্ছে হাসান রাজা, এদের গান সম্পর্কে প্রশ্ন আসছে, তাহলে এগুলো একটু ভালো করে দেখবা। যেমন আমার সোনার ময়না পাখি, সবগুলোই বিখ্যাত গান। আমায় ভাষায় লিরে, আমায় ডুবাই লিরে, অনেকের প্রিয় গান। আমায় এত রাতে কেন ডাক দিলি, তারপর প্রাণসখীরে, ওষণ কদম্বতলে বংশী বাজাইকে, হ্যাঁ, এই গানগুলো সবাই দেখে নিবা। এবং উনি ওনার জীবদ্দশায় লোকসঙ্গীত সংগ্রহ করেছিলেন প্রায় 10,000-এর বেশি, যেটা একটু আগে আমরা বলেছি। উনি কে বলো? একদম সহজ, ওনার সম্পর্কে তেমন কোনো পড়ালেখাই নাই। উনি হচ্ছেন ফররুখ আহমদ, উনি হচ্ছেন ইসলামী রেনেসার কবি বলা হয়ে থাকে। এটা প্রশ্ন থাকতে পারে, ইসলামী রেনেসার কবি কাকে বলা হয়? ওনার প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য হচ্ছে সাত সাগরের মাঝি, এটা মনে রাখতে হবে। সিরাজাম মুনিরা আরেকটা কাব্য, এবং ওনার কাব্যনাট্য হচ্ছে নোফেল ও হাতেম। কাব্যনাট্য, নাট্যকাব্য, এগুলো অনেকে একটু পেঁচাই যাও যে আসলে কি, খেয়াল করবা লাস্টে যেটা আছে সেটা। ধরো এখানে কাব্যনাট্য আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে নাটক। ধরো আছে নাট্যকাব্য, তাহলে কি হবে? সেটা হচ্ছে কাব্য। মানে কি, ধরো এই নাটকে কিসের গুণ থাকবে? তোমার কাব্য থাকবে। ধরো তোমার নৃত্যনাট্য, তাহলে ওখানে থাকবে কি? বেশি নাচ থাকবে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 11 জনের মধ্যে বাকি যারা ছিল তারা। এখন আমরা শুরু করব কাদের বলো তো? রবীন্দ্র আর নজরুল। আজকে সাহিত্য শেষ? সাহিত্য কি এত কম? না, আজকে সাহিত্য শেষ না, সাহিত্যর ক্লাস আরও আছে, আরও তোমার 2-3টা ক্লাস হবে। রবীন্দ্রনাথ থেকে বিভিন্ন বিসিএসে আসা প্রশ্ন একটু খেয়াল করো। এখানে যেহেতু রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন বেশি আসে, সেহেতু এই প্রশ্নগুলো আমরা অ্যাড করে দিয়েছি। যেমন দেখো, শচীন দামিনী শ্রীবিলাস কোন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে 45-এ আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উপন্যাস থেকে চরিত্র আসছে, তাই না? উপন্যাস থেকে তোমার চরিত্র আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? তাহলে এটা আমাদের জন্য সহজ না? কিভাবে বলো তো? এটা সহজ আবার কঠিন। কেন সহজ বা কঠিন আমি বলি। আমরা সাধারণত প্রথম শেষ এগুলো আমরা পড়ি, তাই না? যে কোনটি কোন লেখকের প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম উপন্যাস, প্রথম ছোট গল্প, এগুলো আমরা পড়ি। এখন সেক্ষেত্রে দেখা যায় ওই ছোট গল্পটা কখন প্রকাশিত হয়েছিল সেটা আমাদের জানতে হবে, তাই না? সেটা আমাদের জানতে হবে। তাহলে এটা একটা ঝামেলার বিষয়। এটা অনেকের কমন আসছে, অনেকে কমন আসে নাই, বা অনেকে পারো নাই। কিন্তু আমরা অনেক সময় বলে দেই যে উনি এত বছর বয়সে প্রথম ছোট গল্প লিখেন, আমরা এরকম অনেক সময় বলে দেই, খেয়াল রাখিও। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? দেখো এই প্রশ্নটা অনেক বেশি ঘুরানো। এটা তোমার ওই যে জীবন ও বৃক্ষ, এটা হচ্ছে তোমার কিসে আছে?
ইন্টারের বইতে আছে, ইন্টারের যে বাংলা বইটা আছে সেখানে আছে। তো সেখানে মোতাহের হোসেন চৌধুরী তোমার রবীন্দ্রনাথকে বলেছিলেন তপবন প্রেমিক। কতটুকু ঘুরানো আসছে, রবীন্দ্রনাথ সম্পর্কে আসছে, আবার আসছে তোমার ইন্টারের বই থেকে, আবার আসছে মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ থেকে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এরকম যদি কোনো প্রশ্ন আসে, যদি না পারো একটু আসলে মাথা খাটাইলে হয়তো পারবা। ধরো বিখ্যাত কোনো ব্যক্তির নাম আছে, তবে এরকম আবার অনেক সময় হয় না। যেমন আমরা অনেক সময় বলি যে কোনো প্রশ্নে যদি শেখ হাসিনার নাম থাকে বা শেখ মুজিবের নাম থাকে অবশ্যই সেটা দিবা, কিন্তু 45-এ সেটা তোমার মানে মিথ্যা প্রমাণিত হয়েছিল। দেখা যাচ্ছে শেখ হাসিনার নাম আছে কিন্তু কি শেখ হাসিনা উত্তর ছিল না। তো আচ্ছা, বুঝে শুনেই উত্তর করতে হবে। ব্যক্ত প্রেম এবং গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো, একটা সময় আসতো তোমার নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ অথবা নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস, কিন্তু এখন কি আসছে, মানে দুটো তোমার কবিতার নাম উল্লেখ করে দিয়েছে, সেগুলো তোমার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করেছে। তার মানে অনেক ভেতর থেকে প্রশ্ন আসছে। এখানে আমরা 3টা প্রশ্ন, দেখো 4টা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ সংশ্লিষ্ট 45-এ। বুঝতে পেরেছ? তারপর আসো, অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? ফাতিমা, দুইজন বিখ্যাত থাকলে জানতে হবে তোমার, আসলে জানা বা মাথা খাটানো ছাড়া বা আগের আইডিয়া ছাড়া সম্ভব না। প্রয়োজনে আমরা মানে তোমার কি নেগেটিভ মার্কিং যেহেতু বেশি চলে আসবে, প্রথমে যেগুলো পারো 100% শিওর প্রথমে সেগুলো দেখাইতে হবে। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? তাহলে দেখো 45-এ উপন্যাসের চরিত্র আসছে, আর 44-এ আসছে তোমার গল্পের চরিত্র, গল্পের চরিত্র। ঠিক আছে? তাহলে এবার আসতে পারে তোমার একটু বঙ্কিমচন্দ্রের, তারপরে আদার্স অন্য যাদের পড়িয়েছি তাদের উপন্যাসের চরিত্রগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে? তারপর আসো, তোমারই যেন ভালোবাসিয়েছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এটা হচ্ছে কবিতার অংশ আসছে। ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র। 4100 গল্পের চরিত্র আসছে। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস, এটা প্রেক্ষাপট আসছে। কিন্তু আরম্ভের পূর্ব আরম্ভ আছে, এটা হচ্ছে তোমার কোন রচনা থেকে উক্তি আসছে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে, এটা 39তম বিসিএস আসছে। এখানে সবগুলো দেওয়া হয়নি, 39 পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে আমরা চলে আসছি রবীন্দ্রনাথে। উনি মুচকি মুচকি হাসতেছে কেন বলো তো? কি মনে হয় কেন হাসতেছে? আজকে তোমরা টের পাবা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দেই। এখন আসো, এত এত তথ্যের ভিড়ে আসলে কোত্থেকে যে প্রশ্ন করবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সেটা আমরা অনেক সময় জানি না, যে আসলে কোত্থেকে প্রশ্ন করতে পারে। অনেক তথ্য, অনেক কবিতা, অনেক গল্প, অনেক চরিত্র, তবে যেন কমনগুলো অন্তত আসলে পারি সেই বিষয়টা তোমাদের অবশ্যই মানে নিশ্চিত করতে হবে, যে ভেতর থেকে আসলে তুমি না, এটা অনেকেই হয়তো পারবে যাদের পড়া আছে বা যাদের অনেক বেশি বই টই পড়ে তাদের হয়তো কেউ কেউ পারবে, কিন্তু আনকমন আসলে ম্যাক্সিমাম পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যেই বিষয়গুলো মানুষ কম পারে সেই বিষয়গুলোতে জোর দিয়ে বেশি মার্কস তুলতে হবে। কীরকম? রবীন্দ্রনাথ, কাজী নজরুল, অমুক তমুকের প্রথম শেষ হ্যান ত্যান এগুলো সবাই পারে। তাহলে তোমাকে যেটা করতে হবে আর একটু বেশি পড়তে হবে তাদের তুলনায়। তাহলে তারা যেগুলোতে দুর্বল সেগুলোতে তোমাদের মার্কসটা বেশি আনতে হবে। ঠিক আছে? তাহলে আমরা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করে দিচ্ছি। খেয়াল করো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালের 7 মে, 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। দুটোই মনে রাখতে হবে, ওনার সব কিছুই মনে রাখতে হবে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দে। এগুলো নিয়ে আবার অনেক সময় এই যে 22 শ্রাবণ একটা সিনেমা আছে, দেখছো তোমরা? সিনেমা থেকেও আবার অনেক সময় প্রশ্ন আসছে। যেমন গতবার প্রশ্ন আসছিল, কোনটা নিয়ে আসছিল বলো তো? পরিচালকের নাম আসছিল রেহেনা মারিয়া, কি জানো? আরে বলো না, বাঁধনের সিনেমাটা রেহেনা মারিয়ম নূর নাকি রেহেনা নূর মারিয়ম, কোনটা জানো? আচ্ছা হ্যাঁ, রেহেনা মারিয়াম নূর। আচ্ছা, ওখান থেকে প্রশ্ন আসছে। তোমার পরিচালক নিয়ে প্রশ্ন আসছে, অনেক সময় সিনেমা থেকে প্রশ্ন আসতে পারে। তো দেখো, বাবা মা, এটা এই জন্য আমি বলছিলাম এবার কোন সিনেমাটা তোমরা সবচেয়ে মনোযোগ দিয়ে জেনে নিবা বলো তো? কোন সিনেমাটা সম্পর্কে? মুজিব। এই লাইডম বিপা, এগুলো কী বলে? লাইডম বিপা তুমি বেশি কথা বলে লাভ নেই, কারণ তোমার কোনো কবিতা আমরা পাই নাই, বুঝতে পারছো? উল্টো তুমি ঝামেলা লাগাইছো যে 50টা না 51টা। আচ্ছা, মুজিব, মুজিব সম্পর্কে তোমার ভালোভাবে জানতে হবে। মুজিব সম্পর্কে আমরা অবশ্য স্লাইড দিছিলামও। হ্যাঁ, হাসিনারটাও জানবা। আচ্ছা, খেয়াল করো, বাবা মা হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা হচ্ছেন সারদা দেবী।
বাবা হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি বাবা মার 14তম সন্তান। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ভাই বোন কতজন ছিলেন? ভাই বোন 15 জন ছিলেন, এবং তার মধ্যে তিনি হচ্ছেন 14 জন। এদিকে বাবা আর ছিল মহর্ষি। মহর্ষি মানে হচ্ছে মহাযোগ ঋষি, মহাযোগ ঋষি। ঋষি হওয়ার পর ভাই বোন ছিল কতজন? ছেলে মেয়ে ছিল 15 জন। ঋষি না হলে কি হতো চিন্তা করো। তারপর আসো পিতামহ। পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ব্রিটিশ সরকার 3 জুন 1915 সালে রবীন্দ্রনাথকে নাইটহুড বা স্যার উপাধি প্রদান করেন। এগুলো আবার তোমার জিকের জন্য ইম্পর্ট্যান্ট। পরবর্তীতে তিনি আবার সেটা জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ড, সেটার প্রতিবাদে তিনি আবার সেটা 1919 সালে বর্জন করেছিলেন। ঠিক আছে, তো দেখো পরবর্তীতে 13 এপ্রিল, এটা বললাম যে তিনি এটা আবার বর্জন করেছিলেন, এবং তিনি বাংলা সাহিত্যে প্রথম সব্যসাচী লেখক। সব্যসাচী জিনিসটা কি? সব্যসাচী হচ্ছে যার 2 হাত একসাথে চলে, তাকে বলা হয় সব্যসাচী। তাকে কি বলা হয়? সব্যসাচী, যার 2 হাত একসাথে চলে। এখন সাহিত্যের ক্ষেত্রে তাহলে সব্যসাচী কাকে বলা হয়? সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে সাহিত্যের সকল ক্ষেত্রে, তোমার গল্প বলো, উপন্যাস বলো, নাটক বলো, তারপর হচ্ছে তোমার ভ্রমণ কাহিনী বলো, মানে সাহিত্যের সকল ক্ষেত্রে যার অবদান আছে তাকে আমরা বলবো সব্যসাচী লেখক। এবং বাংলা সাহিত্যে 2 জন সব্যসাচী লেখক, রবীন্দ্রনাথ ঠাকুর এবং হচ্ছে বুদ্ধদেব বসু। এবং বুদ্ধদেব বসু আবার বর্তমানে আর কাকে সব্যসাচী লেখক বলা হয় বলো তো? এই না, শামসুর রহমান না, তো ওনাকে শেলির সঙ্গে তুলনা করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ, এখান থেকে একটা প্রশ্ন আসছিল, মেবি 36 বা 37, আমার ঠিক মনে নাই, একটু খেয়াল করো যে পূর্বপুরুষটা কি ছিল। পূর্বপুরুষটা ছিল পিরালি ব্রাহ্মণ। পিরালি ব্রাহ্মণটা কি জিনিস? পীর তো চিনো, পীরও চিনো, আবার তোমার ব্রাহ্মণও চিনো, রাইট? পীরও চিনো, তাহলে আবার ব্রাহ্মণও ছিল। তাহলে পিরালি ব্রাহ্মণ কারা ছিল খেয়াল করো। রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা মূলত হচ্ছে খুলনার দক্ষিণ ডিহি থেকে। এটা মনে রাখতে হবে, কোত্থেকে। তাহলে যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা কোত্থেকে কলকাতায় গিয়েছিল, সেটা হচ্ছে খুলনার দক্ষিণ ডিহি থেকে গিয়েছিল, এবং ওনার পূর্বপুরুষরা ছিল পিরালি ব্রাহ্মণ। পিরালি ব্রাহ্মণ কি? পিরালি ব্রাহ্মণ হচ্ছে যারা মুসলমান পীরের সংস্রবযুক্ত, মুসলমান পীরের কাছাকাছি আসছিল যেসব তোমার ব্রাহ্মণরা, তারা। এই ঠাকুর পরিবারের প্রকৃত পদবী ছিল কুশারি, কুশারি, এবং তারা ব্রাহ্ম ধর্মের। ব্রাহ্মণ না, ব্রাহ্মণ হচ্ছে তোমার হিন্দুদের যে 4টা তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, সেই ব্রাহ্মণ না। উনি হচ্ছেন একেশ্বরবাদী বিশ্বাসী ছিলেন, তারা হচ্ছে ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ, ওনার নাম ছিল জগন্নাথ কুশারি। তিনি পিরালি ব্রাহ্মণ মেয়ে বিয়ে করলে হিন্দু ধর্ম থেকে বিচ্যুত হয় এবং সমাজচ্যুত করা হয়। কে? জগন্নাথ কুশারি, ওনার পূর্বপুরুষ। তাহলে কে ছিল? তার ছেলে পঞ্চানন কুশারি 18 শতকের শুরুতে খুলনার দক্ষিণ ডিহি থেকে কলকাতার গোবিন্দপুরে এসে জেলেপাড়ার পুরোহিতের কাজ শুরু করেন। ফলে অনেকে ঠাকুর বলে ডাকেন। বুঝতে পারছো বিষয়টা? তার মানে চেঞ্জ হয়ে গেছে এখানে এসে। এছাড়াও ইংরেজদের বাণিজ্য তরিতে দ্রব্য উঠানামার কাজ করলে ইংরেজরা তাকে ঠাকুর বলে ডাকতেন। সেখান থেকে মূলত তিনি কি হয়ে গেছেন? ওই জগন্নাথ কুশারির ছেলে, কি নাম? পঞ্চানন কুশারি হয়ে গেছেন কি? ঠাকুর। সেখান থেকেই ওনারা কি ঠাকুর পরিবারে চলে আসছে। কীরকম? তারই উত্তর প্রজন্ম দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে অর্থের পাশাপাশি প্রিন্স উপাধি পেয়েছিলেন। কে? ওনার দাদা, রবীন্দ্রনাথের দাদা। ক্রমান্বয়ে 100 বছরের ব্যবধানে জেলে সম্প্রদায়ের পুরোহিত থেকে কলকাতার একটা প্রভাবশালী ঠাকুর পরিবারে তারা কি পরিণত হয়, তাই না? পারিবারিক জীবন একটু খেয়াল করো, এগুলোর দরকার নাই। ওনার স্ত্রীর নাম ছিল ভবতারিণী দেবী, ওনার ওই নাম পছন্দ হয় নাই, পরে ওনার নাম দিয়েছিলেন মৃণালী দেবী। ওনার শ্বশুরবাড়ি হচ্ছে ওই খুলনার দক্ষিণ ডিহিতে। ওনার ছেলে মেয়ে হচ্ছে 5 জন। ঠিক আছে, এইখান থেকে আমাদের ইম্পর্ট্যান্ট একটু সবাই খেয়াল করো। রবীন্দ্রনাথের উপাধি রিসেন্টলি আসে নাই, আগে আসছিল। হ্যাঁ, আগে আসছিল। তো একটু খেয়াল করো, গুরুদেব উপাধি দিয়েছেন মহাত্মা গান্ধী। গুরুদেব এই উপাধিটা দিয়েছেন মহাত্মা গান্ধী। কবিগুরু উপাধি দিয়েছেন ক্ষিতিমোহন সেন। আর বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই প্রশ্নটা আসছিল, বিশ্বকবি উপাধি কে দিয়েছেন? এটা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আর ভারতের মহাকবি উপাধি দিয়েছেন চীনা কবি জি.সি. লিজন। তো এই 3টা অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, এখানে হচ্ছে উপাধি কোনটা কে দিয়েছে সেটার 4টা দেয়া আছে, এটা ভালো করে পড়ে নিবা তোমরা। তবে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমরা নিজেরাই বুঝবা, যেমন বিশ্বকবি, কবিগুরু,
তারপরে গুরুদেব, এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট। ছদ্মনাম, ওনার ছদ্মনাম খেয়াল করো, আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন, এগুলো একটু এক লাইনে পড়ে নিবা, জাস্ট একবার চোখ বুলাবা, শুধু একবার চোখ বুলাবা। আর যেটা আমরা সবাই জানি যে নামটা, সেটা কি, সেটা হচ্ছে ভানু সিংহ ঠাকুর, এটা আমরা সবাই জানি। হাসতেছো কেন তোমরা? ফেক আইডিগুলোর নাম দেখে, ফেক আইডি দেখে, এগুলো সবগুলো হচ্ছে ফেক আইডি। হ্যাঁ, রবীন্দ্রনাথের সৃষ্টি ভাণ্ডার, পিকচার দেখো, ওটা তো বুঝছি আমি, পিকচার দিচ্ছি তো হাসার জন্য, নাহলে তো ঘুমাই যাবা সবাই। একটু খেয়াল করো, রবীন্দ্রনাথের সৃষ্টি ভাণ্ডার নিয়ে কেউ কোনো টেনশন করবা না, এক এক বইতে এক এক রকম দেওয়া আছে, সো এটা আসবে না যে কাব্য কয়টা, উপন্যাস কয়টা, আসবে না। হ্যাঁ, এটা এক এক জায়গায় এক এক রকম। তবে বাংলা একাডেমি চরিতাবিধানে যে সংখ্যাটা উল্লেখ করা আছে সেটা এখানে দিয়েছি। আগে আমাদের স্লাইডে বা তোমার বইগুলোতে হয়তো এটার ভিন্নতাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, কারণ এর আগে শিকড় বইতের যে সংখ্যাটা ছিল ওটার থেকে দেওয়া হয়েছিল, এটা পরবর্তীতে বাংলা একাডেমি চরিতাবিধান এখান থেকে দিয়েছি, ঠিক আছে। জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, এটা গীতবিতান গ্রন্থের অন্তর্ভুক্ত, মনে রাখবা। আমার সোনার বাংলা কোন গ্রন্থের অন্তর্ভুক্ত আসতে পারে, ইদানিং আসতেছে যে এই কবিতাটা তোমার কোন গ্রন্থের অন্তর্ভুক্ত বা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, বা এই লাইনগুলো কোন কবিতার অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এই কবিতা মোট লাইন হচ্ছে 25টি, সুরকার নিজেই কবি রবীন্দ্রনাথ। 1905 সালে সঞ্জীবনী ও বঙ্গদর্শন পত্রিকায় এটা প্রকাশিত হয় এবং এর সুর নেওয়া হয় বাউল কবি গগন হরকরার আমি কোথায় পাবো তারে গান থেকে। এটা সবাই শুনে দেখবা, এই গানটা থেকে তিনি সুর নিয়েছেন। এবং এই তথ্যটা মনে রাখতে হবে, যদিও একটা কমন তথ্য নাও আসতে পারে, যেগুলো এখন কমন সেগুলো কম আসে। 1905 সালে সঞ্জীবনী ও বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। 1905 সালে কী ঘটেছিল, কেন, কী উপলক্ষে লিখেছিলেন? বঙ্গভঙ্গ উপলক্ষে। 3 মার্চ 1971 সালে জাতীয় সঙ্গীত হিসেবে এটা গ্রহণ করা হয়েছে। 3 মার্চ 1971, মনে রাখতে হবে, জিকের জন্য ইম্পর্ট্যান্ট। 1901 সালে তিনি ব্রহ্মচর্যাশ্রম আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। পরবর্তীতে যেটা 1921 সালে, কত সালে, 1921 সালে তোমার কি হয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1921 সালে আর কি হয়েছিল বলো তো, কি প্রতিষ্ঠিত হয়েছিল? ডিইউ, ভেরি গুড, ডিইউ। তাহলে এরপর উনি রাখি বন্ধনের উৎসবের প্রচলন করেন। এটার মেইন বিষয়টা ছিল হিন্দু মুসলমানের মিলনের জন্য। হ্যাঁ, এটা তোমার শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভাইয়ের হাতে বোনেরা ওই তোমার মঙ্গলসূত্র বেঁধে দেয়, সেটাকে বলা হয় রাখি বন্ধন। এই রাখি বন্ধন উৎসবের প্রচলন তাহলে কে করেন? মিস্টার রবীন্দ্রনাথ। মহাকাব্য, রবীন্দ্রনাথ যে মহাকাব্যটা লিখেছেন ওটার কী নাম বলো তো? হ্যাঁ, মঙ্গলসূত্র যে বেঁধে দেয় ওই অনুষ্ঠানটার নাম হচ্ছে রাখি বন্ধন, বুঝতে পেরেছ? রবীন্দ্রনাথের মহাকাব্যের কী নাম? কি নাই, লিখে নাই, লিখে নাই কেন? কারণ উনি খুব চালাক, উনি জানে মহাকাব্যের দিন শেষ, মানুষ এখন খুব অস্থির, এত বড় মহাকাব্য কেউ বসে বসে পড়বে না। হ্যাঁ, আরেকজনের যুদ্ধ, আরেকজনের কাহিনী, এগুলো কেউ পড়বে না। মানুষ আসলে কি করবে বলো তো? মানুষ তো নিজের কথা শুনতে চায়, হৃদয়ের কথা শুনতে চায়, তাই না? এজন্য তিনি কি লিখেছেন? অসংখ্য গীতি কবিতা লিখেছেন। আমি নাব্য মহাকাব্য সংরচনে ছিল মনে, উনি মহাকাব্য রচনা করবেন এটা ওনার মনে ছিল। ঠেকলো যখন তোমার কাকন কিঙ্কিনিতে, কল্পনাটি গেল ফাটি হাজার গীতে। তাহলে হাজার গীতে কি এই মহাকাব্য কি হয়েছে? গেল ফাটি। তাহলে এই যে ছোট ছোট মহাকাব্য সেই অভাব্য দুর্ঘটনায় পায়ের কাছে ছড়িয়ে আছে কণাই কণাই। মানে কি? এগুলো সবগুলো এক একটা কি গীতিকাব্য, বুঝতে পেরেছ? তাহলে তিনি কোনো মহাকাব্য রচনা করেননি। আচ্ছা, এখানে ওনার যে কাব্যগ্রন্থগুলো সেখানের যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর নাম দেওয়া হয়েছে। কবি কাহিনীর নায়ক বনফুল ও নায়িকা বলাকা, আমি এখন পড়বো না, তবে মনে রাখবে এখানে ম্যাক্সিমাম হচ্ছে তোমার কাব্যগ্রন্থগুলো মেয়েদের নাম। এটা জাস্ট একটু মনে রাখতে পারো, কারণ অনেক সময় আসতে পারে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, কিন্তু এটা এখন কম আসে, এখন আরও ঘুরে পেঁচে আরও ভেতর থেকে আসে, ঠিক আছে? তারপর আসো এখানে চলে আসছি আমরা ওনার প্রকাশিত কাব্য। আমরা যে কাব্যগুলোর নাম দেখেছি একটু খেয়াল করো, কাব্য থেকে আমরা এখন চলে আসছি ওনার প্রকাশিত কাব্যগুলোতে। প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে হিন্দু মেলার উপহার। প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে হিন্দু মেলার উপহার। এটা উনি
তার মাত্র 13 বছর বয়সে কবিতাটি অমৃতবাজার কবিতায় পত্রিকায় প্রকাশিত হয়। এটা সূত্রটা হচ্ছে বাংলা একাডেমি চরিতা বিধান। আবার একটু খেয়াল করো, অভিলাষ, এটি প্রকাশিত হয়ে হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকায়। তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন। তাহলে আমাদের যে মানে গতবার প্রশ্ন আসছিল তোমার ছোট গল্প নিয়ে, এবার তাহলে তোমার প্রশ্ন আসছে কী নিয়ে? প্রশ্ন আসতে পারে বা নাও আসতে পারে কবিতা সম্পর্কে, এটা একটু মনে রাখবা। ওনার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ এটা হচ্ছে কবি কাহিনী, 17 বছর বয়সে প্রকাশিত হয়। তাহলে ওনার প্রথম কাব্যগ্রন্থ কত বছর বয়সে প্রকাশিত হয়? 17 বছর বয়সে। এই কাব্যের কবিতাগুলো ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম লিখিত কিন্তু দ্বিতীয় প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল। তাহলে একটু খেয়াল করো তো, উনি প্রথম কোন কাব্যটা লিখেছেন? প্রথম লিখেছেন কোনটা? প্রথম লিখেছেন হচ্ছে বনফুল। প্রথম লিখেছেন কি? বনফুল। কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে কোনটা? প্রথম প্রকাশিত হয়েছে কবি কাহিনী। প্রথম প্রকাশিত হয়েছে কবি কাহিনী। বুঝতে পেরেছ? এখন আসো, এটা কাব্যগ্রন্থের কথা বলছি, এগুলো হচ্ছে কবিতা। হিন্দু মেলার উপহার এটা হচ্ছে কবিতা, ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ প্রথম কত বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন? কবিতার কাব্যের ডিফারেন্স কি? ধরো একটা কবিতা কি প্রকাশ করা যাবে? সুরাইয়া, ধরো আমি শুধু একটা কবিতা লিখতাম, একটা পেজ, একটা কবিতা কি এরকম প্রকাশ করতে পারবে? বা একটা কবিতা এরকম ছড়াই ছিটাই থাকবে না? তাহলে এই যে সবগুলো কবিতা একটা বইতে লিপিবদ্ধ করে না, একটা বইতে থাকে না, এই বইটাকে বলা হচ্ছে কাব্য। আচ্ছা, প্রথম হচ্ছে 8 বছর বয়সে। এখন এটা নিয়ে অনেক সময় ঝামেলা হতে পারে, এটা নিয়ে ঝামেলা হওয়ার কিছু নাই। যদি তোমার অভিলাষ থাকে, হিন্দু মেলার উপহার, দুটোই যদি থাকে, তাহলে তুমি কোনটা দিবা? প্রথম তো অভিলাষ থাকবে 8 বছর বয়সে, হ্যাঁ 8 বছর দিবা। আর যদি সাল থাকে 8 আর 13, দুটোই তোমার বয়সের কথা উল্লেখ থাকে 8 আর 13, তাহলে অবশ্যই 8 দিবা, যেহেতু 8 আছে। আর ধরো 8 নাই, তাহলে 13 দিবা, ঝামেলা শেষ। এরপর আসো প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ, এটা হচ্ছে পৃথ্বীরাজের পরাজয়। একটু খেয়াল করো, এটা কিন্তু মানে প্রকাশিত হয়নি, এটা হারিয়ে গিয়েছিল। বিষয়টা হচ্ছে উনি যে তোমার জীবনী লিখেছেন, জীবন স্মৃতি, ওই জীবন স্মৃতিতে এই কথাটা মানে তিনি বলেছিলেন যে 1279 বঙ্গাব্দে ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ তার বাবার সাথে বোলপুর শান্তিনিকেতনে গিয়েছিলেন। সেখানে তিনি একটি বীর রসাত্মক কাব্য রচনা করেন, যেটার নাম ছিল পৃথ্বীরাজের পরাজয়। বুঝতে পেরেছো বিষয়টা? এটা হচ্ছে অপ্রকাশিত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য আমরা এখানে প্রথম প্রকাশিতগুলো পড়লাম। এখন হচ্ছে বাকি কাব্যগুলো সম্পর্কে আমরা একটু জানবো, সবাই একটু খেয়াল করো। প্রথমত আমি এখানে দিয়েছি প্রথম পর্বের কাব্য। প্রথম পর্বের কাব্য কোনগুলো? সেটা হচ্ছে বনফুল, কবি কাহিনী, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, যেটা হচ্ছে ব্রজবুলি ভাষায় রচিত, আমরা এর আগে মধ্যযুগে বলেছিলাম। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল। এবং তিনি প্রথম জীবনে বিহারীলালের অনুসারী ছিলেন। তাহলে বাংলা সাহিত্যে বিহারীলাল কোন জিনিসটার প্রবর্তন করেন বলো তো? গীতি কবিতা। গীতি কবিতা। এবং বিহারীলালকে কি বলা হয়? ভোরের পাখি। ভোরের পাখি, কারণ তিনি কি করেছিলেন? গীতি কবিতার প্রবর্তন করেছিলেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমার কিসের কথা সবসময়? দেব দেবী, রাজা মহারাজা, এদের বিষয়গুলো, তোমার বিভিন্ন পুরাণের কথা, হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আমরা প্রথম দেখতে পাচ্ছি হৃদয়ের কথাটা এখানে কি তোমার মানে আমার যে অনুভূতিটা, সেই অনুভূতিটাই গীতি কবিতায় কি হচ্ছে? প্রকাশ পাচ্ছে, তাই না? তো প্রথম জীবনে তিনি বিহারীলালের অনুসারী ছিলেন, এটা একটু মনে রাখবা। দ্বিতীয় পর্বের কাব্য হচ্ছে মানসী থেকে শুরু। দ্বিতীয় পর্বের কাব্য কোত্থেকে শুরু? মানসী থেকে শুরু। মানসী, সোনাত্তরী, চিত্রা, হ্যাঁ, চৈতালি, কল্পনা, এগুলো। এবং শেষ জীবনের হচ্ছে বাকিগুলো। এখানে পুনশ্চর পরে হচ্ছে বাকি যেগুলো, সেগুলো হচ্ছে প্রান্তিক থেকে শুরু, এবং শেষ লেখা হচ্ছে ওনার জীবনের শেষ কাব্যগ্রন্থ। নেক্সট, প্রথম পর্বের যে কাব্যগুলো, সেগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা একটু ছোট্ট করে দেখব, একটু খেয়াল করো, কারণ এখন যেহেতু ভেতর থেকে প্রশ্ন আসে। কবির লেখা প্রথম মুদ্রিত কাহিনী কাব্য হচ্ছে বনফুল, আমরা একটু আগে পড়েছি। তারপর ক্রমান্বয়ে ওনার প্রকাশিত হয় গীতিকাব্য সংকলন, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, তারপর ভগ্ন হৃদয়, তারপর গীতিনাট্য। হ্যাঁ, এগুলো আমাদের দরকার নেই, আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সন্ধ্যা সঙ্গীত থেকে ওনার মূলত রবীন্দ্র কাব্য সাধনার প্রথম পর্বে সূত্রপাত ঘটেছিল। কোত্থেকে? এই সন্ধ্যা সঙ্গীত থেকে, ঠিক আছে? এবং সেটার বিকাশ লাভ করে কখন? প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, হ্যাঁ,
এই কয়টি কাব্যের মাধ্যমে সেটা বিকাশ লাভ করে, বুঝতে পেরেছ? এবং রবীন্দ্রনাথ তিনি নিজেই বলেছেন, দেখো সন্ধ্যা সঙ্গীতে আমার কাব্যের প্রথম পরিচয়। যদি প্রশ্ন আসে যে কোন কাব্যে রবীন্দ্রনাথ কী বলেছিলেন বা কোন কাব্যের সাথে প্রথম পরিচয়, উনি কিন্তু অনেক লিখেছেন, কিন্তু ওনার উপলব্ধি এসেছে কখন, সেটা হচ্ছে সন্ধ্যা সঙ্গীতে। সে উৎকৃষ্ট নয় কিন্তু আমার বটে। এই সময়টাই অপরিণতির অঙ্কুর অবস্থা থেকে কবির প্রতিভা শতদলের মতো উন্মেষকাল, এবং সন্ধ্যা সঙ্গীতে গোধূলির বিষাদ, প্রভাত সঙ্গীতে নবজাগরণের আনন্দাকলি, ছবি ও গানে গভীর অনুভূতির সঙ্গে রং ও সুরের খেলা, করি ও কমলে প্রধানত রূপ বিহলতার মধ্য দিয়ে সূক্ষ্মতর অনুভূতির উন্মেষ কবি মানুষের অগ্রগতির স্তরগুলো সূচিত করে। একটা জিনিস খেয়াল রাখো, এখানে যে জিনিসটা মনে রাখবা, তাহলে সন্ধ্যা সঙ্গীতে কী প্রাধান্য পেয়েছে? গোধূলির বিষাদ। প্রভাত সঙ্গীতে নবজাগরণের আনন্দকলি। তাহলে এই প্রভাত সঙ্গীতের একটা কবিতা সম্পর্কে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। তোমরা যারা আবৃত্তি করো তোমাদের অনেকের মুখস্থ আছে, এটা মনে রাখতে পারো, অনেক সময় আসতে পারে যে যেমন আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তাহলে এটা তোমার আসতে পারে যে নিচের কবিতাটি বা পংক্তি দুটি কোন কবিতার অন্তর্গত অথবা কোন কাব্যের অন্তর্গত, অথবা নির্ঝরের স্বপ্নভঙ্গ কোন কাব্যের অন্তর্গত। তাহলে নির্ঝরের স্বপ্নভঙ্গ হচ্ছে একটা কবিতা, এটা হচ্ছে কোন কাব্যের অন্তর্গত? প্রভাত সঙ্গীতের। সাউন্ড কমে গেছে, শুনতে পাচ্ছ? তাহলে কি মনে রাখবা? নির্ঝরের স্বপ্নভঙ্গ আসতে পারে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রভাত সঙ্গীতের। অথবা এখান থেকে তোমার পংক্তিও আসতে পারে। করি ও কমল, খেয়াল করো, এই কাব্যে কবি জগৎ ও জীবনের প্রতি কবি নিবিড় আকর্ষণের পরিচয় দিয়েছেন। যেমন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাহলে কোন কাব্যগ্রন্থের? করি ও কোমল। উল্লেখযোগ্য কবিতা চুম্বন, বাহু, চরণ আর হচ্ছে মোহ। মানসিক কাব্যগ্রন্থ হচ্ছে ওনার দ্বিতীয় পর্বের সূত্রপাত, যেটা একটু আগে আমরা বলেছিলাম আগের স্লাইডে। তো এখানে হচ্ছে এই যে কবি মনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে তিনি এখানে তোমার বিশ্ব সত্তার সাথে যে মিলনাগতি, হ্যাঁ, সেই বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পেয়েছে। আর এখানে খেয়াল করে, এখানে কবি মনের বিভ্রান্তি বিদরিত হয়েছে তিনি নিষ্ফল কামনা কবিতায়। খেয়াল করো, কবি জগৎ ও জীবনের প্রতি আত্মিক আকর্ষণ উপলব্ধি করেছেন কোথায়? এই পর্বে এসে, যেখানে তোমার দ্বিতীয় পর্বে, এবং যেটা সূত্রপাত হচ্ছে মানসিক কাব্যগ্রন্থ থেকে। এবং মানসী হচ্ছে প্রেমের কাব্য। মানসী কিসের কাব্য? প্রেমের কাব্য। এবং রবীন্দ্রনাথের দেহাতীত প্রেমের স্বরূপ উপলব্ধি করা যায় হচ্ছে মানসী কাব্যের নিষ্ফল কামনা কবিতায়। তাহলে প্রশ্ন থাকতে পারে, নিষ্ফল কামনা কোন কাব্যের অন্তর্গত? কোন কাব্যের? মানসী কাব্য। এখানে আসো, রবীন্দ্র জন্ম শতবর্ষের সময় কবি বুদ্ধদেব বসু ওনার এই যে মানসী যে কাব্যটা, বাংলা কাব্যের স্বপ্নভঙ্গ মানসী, এটা একটা প্রবন্ধ। এই প্রবন্ধে তিনি কি বলেছেন? তিনি মানসী কাব্যগ্রন্থকে বলেছেন রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব। রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব তাহলে কে বলেছেন? মানসী কাব্যকে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব কে বলেছেন বলো? কেউ কি শুনতে পাচ্ছ না? বুদ্ধদেব বসু, ভেরি গুড। শোনো, এই প্রশ্নটা অনেক সময় আসে যে তোমার মানসী কাব্যগ্রন্থকে কি বলা হয়? রবীন্দ্র কাব্যের অনুবিষয়, এটা কমন। তাহলে কে বলেছেন? বলেছেন হচ্ছে তোমার বুদ্ধদেব বসু। কেন? কারণ হচ্ছে দেখা যাচ্ছে তোমার মানসীর পূর্বের কবিতাগুলোতে এমন কিছু বিষয় আছে যেগুলো পাওয়া যাচ্ছে না। কীরকম? যেমন ধরো যে উদার নিখিল ব্যাপ্তি, তারপরে তোমার যে সর্বানুভূতি বা বিশ্ববোধ যে বিষয়গুলো, অথবা এই কাব্যগুলোর যে রূপ রস সমৃদ্ধি, সেটা হচ্ছে মানসীর আগে পাওয়া যাচ্ছে না, যেটা মানসীতে পাওয়া যাচ্ছে। সব কিছু মিলে রবীন্দ্র কাব্যের অনুবিশ্ব এটাকে বলা হয়েছে। এগুলো নেওয়া হয়েছে হচ্ছে তোমার বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। নেক্সট, চিত্রাকল্পনায়, চিত্রায় হচ্ছে জীবন দেবতার বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। আর কল্পনা কবিতায় হচ্ছে তিনি সৌন্দর্য প্রীতি এবং মানসিক দ্বন্দ্বের পরিচয় দিয়েছেন। আর খনিকা তো বুঝোই যে খনিকা শেষবারের মতো জীবনের তুচ্ছ দিকের প্রতি আকর্ষণ দেখিয়েছেন। ঠিক আছে, তারপর আসো, তার মুক্তি সংসার পরিত্যাগ করে নয় বলে তিনি নৈবেদ্য কাব্যের মুক্তি কবিতায় কবি বলেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। তাই না? এই লাইনটা মনে রাখতে হবে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এটা কোন কবিতার অন্তর্গত? মুক্তি কবিতার অন্তর্গত। কোন কাব্যের অন্তর্গত? নৈবেদ্য কাব্যের অন্তর্গত। ঠিক আছে, কাব্য সম্পর্কিত প্রথম অলরেডি আমরা পড়েছি, প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। আর যদি হিন্দু মেলার উপহার না থাকে তাহলে কি হবে?
হিন্দুমেলার উপহার যদি না থাকে তাহলে কি হবে বলো? অভিলাষ। ভেরি গুড। হিন্দুমেলার উপহার না থাকলে কি হবে? অভিলাষ। ওকে। প্রথম লেখা সম্পূর্ণ কাব্য হচ্ছে বনফুল, কিন্তু এটা দ্বিতীয় প্রকাশিত, আর প্রথম প্রকাশিত হচ্ছে কবি কাহিনী। আর কাব্য সম্পর্কিত তথ্য ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটা হচ্ছে ব্রজবুলি ভাষায় রচনা করেছেন। আর মানসীকে বলা হয় রবীন্দ্র কাব্যের অনুবশ্য, বলেছেন কে? বুদ্ধদেব বসু। গীতাঞ্জলি। গীতাঞ্জলি সম্পর্কে আমরা একটু দেখি, সবাই খেয়াল করো। গীতাঞ্জলি কি পেয়েছিল? গীতাঞ্জলি ইম্পর্ট্যান্ট, নোবেল পেয়েছিল, রাইট? এখন আসো, আসলে কি গীতাঞ্জলি নোবেল পেয়েছিল? গীতাঞ্জলি কি নোবেল পেয়েছিল? না। নোবেল আসলে কোনটা পেয়েছে? সং অফারিংস নোবেল পেয়েছে। ভেরি গুড। তাহলে গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে হচ্ছে, তোমার খেয়াল করো, গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে 1910 সালে। গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে 1910 সালে। এই গীতাঞ্জলির অনুবাদ সং অফারিংস হচ্ছে প্রকাশিত হয়েছে 1912 সালে বিলেত থেকে। 1912 সালে বিলেত থেকে। সং অফারিংস কে লিখেছিলেন? সং অফারিংস মানে অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছিলেন। অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই লিখেছিলেন, তবে ভূমিকা লিখেছিলেন ডব্লিউ.বি. ইটস। এবং এই কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে পুরস্কার লাভ করেন। কোন কাব্যের জন্য? এই সং অফারিংসের জন্য। তাহলে সং অফারিংসে কি সবগুলো গীতাঞ্জলির কবিতা? না, সবগুলো গীতাঞ্জলির কবিতা না। এখানে আমরা অনেক সময় মনে করি যে তিনি গীতাঞ্জলির জন্য পুরস্কার পেয়েছেন, বিষয়টা তা না। তিনি সং অফারিংসের জন্য পেয়েছেন, এবং সং অফারিংসে 103টা কবিতা নিয়ে ছিল, যেগুলোর ম্যাক্সিমাম নেওয়া হয়েছিল হচ্ছে গীতাঞ্জলি থেকে। বাকিগুলো কিন্তু গীতাঞ্জলি থেকে নেওয়া হয় নাই। 53টা নেওয়া হয়েছিল গীতাঞ্জলি থেকে, আর বাকিগুলোর মধ্যে গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, শিশু, কল্পনা, হ্যাঁ, চৈতালি, উৎসর্গ, স্মরণ, অচলায়তন, এগুলো থেকে নেওয়া হয়েছে হচ্ছে বাকিগুলো। তাহলে টোটাল ওনার যে তোমার সং অফারিংসে টোটাল কবিতার সংখ্যা হচ্ছে কয়টা? 103টা। তাহলে উনি বলো তো, তাহলে গীতাঞ্জলি প্রকাশিত হয়েছে কত? 1910। সং অফারিংস 1912, আর পুরস্কার 1913। ক্লিয়ার? বলাকা। বলাকাকে বলা হয় গতিবাদের কাব্য, এবং এই কবিতায় কবি যৌবনের জয়গান করেছেন, যেমন সবুজের অভিযান, ছবি, শঙ্খ, বিখ্যাত কবিতা। এগুলো হচ্ছে, এই নামগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে ওনার বলাকা কাব্যের বিখ্যাত কবিতা। এবং পূরবী। পূরবী হচ্ছে কে বলো তো? ভিক্টোরিয়া ওকাম্পো। উনি হচ্ছেন কোথাকার কবি? আর্জেন্টাইন কবি। উনি হচ্ছেন আর্জেন্টাইন কবি, এবং রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে বিজয়া বলে সম্বোধন করতেন। এই পূরবী কাব্যটা রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়াকে, অর্থাৎ ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেছিলেন। সোনার তলী, এখানে জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা উল্লেখ করেছেন। এই আমরা পড়েছি অলরেডি। খেয়া। খেয়া হচ্ছে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন। পলাতকা, দেখলেই বোঝা যায় এটা কি সম্পর্কিত। পলাতক না, পলাতকা। তাহলে এটা হচ্ছে কাব্যে গল্প কবিতার আকারে তিনি নারী জীবনের সমসাময়িক যে সমস্যা সেগুলো তুলে ধরেছেন, এবং এটা মূলত ওনার বড় কন্যা মাধবী লতার মৃত্যুর পর তিনি এই কবিতাগুলো লিখেছিলেন। স্মরণ, একটু খেয়াল করো। স্মরণ হচ্ছে ওনার স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণ কাব্যটি রচনা করেছেন। অনেকে মনে করে থাকেন যে নৈবেদ্য ওনার স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে লিখেছেন। না, ওনার স্ত্রীর মৃত্যু হয়েছে হচ্ছে 1902 সালে, আর নৈবেদ্য প্রকাশিত হয়েছে 1901 সালে। তাহলে তোমার কোনোভাবেই কি নৈবেদ্য স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে নয়। তাহলে স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে যেটা, সেটা হচ্ছে স্মরণ। কবিতা লিখতে পারলে কত মজা। স্ত্রী মারা গেছে কি, আর তোমার কবিতা লিখে ফেলছে। তোমার স্যার কী বলে জানো? তোমাদের স্যার কি জানো? ভাগ্যবানের বউ মরে, অভাগার হচ্ছে গরু। আচ্ছা, তো সেই হিসেবে রবীন্দ্রনাথ ভাগ্যবান ছিলেন, তাই না? খেয়াল করো। পুনশ্চ, তারপর হচ্ছে আকাশ প্রদীপ। আমি যদি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আমি মরে গেলে কী করবো, বলছে বড় করে মেজবান দিব। এখন পর্যন্ত খারাপ। আচ্ছা, পুনশ্চ, আকাশ প্রদীপ, একটু খেয়াল করো। পুনশ্চ এটা হচ্ছে এই কাব্য থেকে তিনি প্রথম গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন। তাহলে একটা নতুন তথ্য আমাদের জন্য, তাই না? এই কাব্য গ্রন্থের অন্যতম কবিতা হচ্ছে তীর্থযাত্রী, এবং টি.এস. এলিয়টের দ্য জার্নি অব দি মেজাই কবিতার অনুদিত রূপ। কোনটা? এই তীর্থযাত্রী। ছোটোবেলায় আবার এটার বানানটা পড়তে পারতাম না। তাহলে পুনশ্চ, পুনশ্চ থেকে কি হয় দেখো তো? পুনশ্চ থেকে তিনি গদ্যরীতিতে কবিতা লিখেন, এবং এটার একটা বিখ্যাত কবিতা হচ্ছে তীর্থযাত্রী। সবাই মনে রাখবা। তাহলে তীর্থযাত্রী যদি প্রশ্ন আসে কোন কাব্যের অন্তর্গত? পুনশ্চ কাব্যের। ওকে। আর এটার একটা বিখ্যাত কবিতা, সেটা বললাম, আকাশ প্রদীপ। এটা হচ্ছে এই কাব্যের কবিতায় কবি শৈশব স্মৃতি এবং জীবন সাহিত্যের অনুভূতি প্রকাশ পেয়েছেন। এটা উৎসর্গ করেছেন সুধীন্দ্রনাথ দত্তকে।
শেষ লেখা, এটা হচ্ছে শেষ গ্রন্থ, মৃত্যুর পরে প্রকাশিত। তো উনি একদমই লিখতে পারতেন না, উনি তখন মুখে বলতেন, অন্যরা হচ্ছে সেটা লিখতো, ঠিক আছে। এবং এটা শেষ কবিতা হচ্ছে তোমার সৃষ্টির পথ দেখেছ এখন মনে করি, এটা মৃত্যুর 8 দিন পূর্বে মৌখিকভাবে রচনা করেছেন। তাহলে শেষ লেখা হচ্ছে শেষ কাব্য, আর এটা হচ্ছে শেষ কবিতা, কাব্য শেষ, ঠিক আছে। চলে আসছি কোথায়, উপন্যাসে। এতক্ষণ পর্যন্ত শুধু কাব্য পড়েছি। রবীন্দ্রনাথের উপন্যাস করুণা করে আমাকে বউ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও, সেখানে হয়তো রাজস্বীকে খুঁজে পাবো। এই উপন্যাসগুলো নামগুলো মুখস্থ থাকতে হবে, নিজের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, ওকে। যেমন আগে এটা সব সময় আসতো শেষের কবিতা, নিচের কোনটি উপন্যাস নয় শেষের কবিতা, কোন ধরনের রচনা। তো সবাই ভাবতো যেহেতু শেষের কবিতা আছে তাহলে এটা কি কাব্যগ্রন্থ, না এটা কি উপন্যাস। কতবার যে আসছে তোমার 35-এর আগে, এখন আর এই ধরনের প্রশ্নগুলো আসবে না। হ্যাঁ, ওই যুগ আর নাই, ওই যুগ থাকলে হতো না। কেন হতো না? ওই যুগ যদি থাকতো তাহলে একজন দেখা যেত 160, 70, 80, 90 করে পেতো, ঘুরে ফিরে যে তার চাইতে বেশি পেতো তারটা আসতো, কথা একই। প্রশ্ন কঠিন হলো যা, প্রশ্ন সহজ হলো ঘুরে ফিরে একই। বরং প্রশ্ন যদি সহজ হয়, তোমরা ম্যাথ, ইংলিশ, তারপর হচ্ছে মেন্টাল এবিলিটি, বিজ্ঞান, এইসব দিকে বেশি বেশি মনোযোগ দিবা, দেখা যাবে অন্য অনেকের চাইতে এগিয়ে থাকবা। রাজস্বী, প্রজাপতি নির্বন্ধ, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি, ঘরে বাহিরে, চতুরঙ্গ, শেষের কবিতা, 2 বোন, 4 অধ্যায়, চোখের বালি, গোড়া, যোগাযোগ, মালঞ্চ, তারপর হচ্ছে করুণা। এটা হচ্ছে তোমার অসমাপ্ত উপন্যাস, সেটা তিনি শেষ করেননি। করুণা একদম যেটা শেষ করেননি সেটা দিয়েই শুরু, এবং কারণ হচ্ছে এটা ওনার প্রথম উপন্যাস ছিল। করুণা হচ্ছে প্রথম লেখা উপন্যাস, যেটা ভারতী পত্রিকায় তোমার 27টা পরিচ্ছেদ পর্যন্ত লেখা হয়, প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে। পরবর্তীতে এটা জীবদ্দশায় ওনার পুস্তক আকারে কখনো প্রকাশিত হয়নি। আর একদম 1961 সালে পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীতে রবীন্দ্র রচনাবলিতে করুণা প্রথম প্রকাশ করেন। এটা ওই 27 পরিচ্ছেদের পরে তিনি আর লিখেননি। তাহলে এটা হচ্ছে একটা অসমাপ্ত উপন্যাস, ওকে, অসমাপ্ত। আর এটা উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মহেন্দ্র মোহিনী আর হচ্ছে রজনী। বউ ঠাকুরানীর হাট, সবাই একটু খেয়াল করো, তোমার চরিত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। প্রথম প্রকাশিত উপন্যাস 1883 সালে, এবং এটা হচ্ছে তোমার যখন রবীন্দ্রনাথ ঠাকুরের মা মারা যান তখন তিনি তার যে বড় বোন সৌদামিনী দেবী তিনি মূলত লালন পালন করেছিলেন। তো ওই সময়ের কিছু কাহিনী এবং কয়েকটি ঐতিহাসিক চরিত্রের সম্মেলনে তিনি এটা মূলত রচনা করেছেন। এটার উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে বসন্ত রায়, উদয়াদিত্য আর হচ্ছে রামচন্দ্র। রাজর্ষি, আচ্ছা, রাজর্ষি হচ্ছে ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে লেখা একটা ঐতিহাসিক উপন্যাস, এবং এই উপন্যাসটি বালক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এইটা থেকে যে ইম্পর্টেন্ট তথ্যটা আমরা মনে রাখবো, এই উপন্যাসের প্রথমাংশ নিয়ে বিসর্জন নাটকটা হচ্ছে রচিত হয়। এখানে বিসর্জন নাটকের মূল জিনিসটা কি বুঝতে পারো? মূল বিষয়টা হচ্ছে তোমার এই যে তোমার বলি দেওয়া হয়, হ্যাঁ, তাদের হিন্দু ধর্মের মধ্যে যে বলি দেওয়া হয়, পাঁঠা বলি বা বলি সংক্রান্ত বিষয়টা হচ্ছে উনি এটা সমর্থন এখানে করেন নাই। তাহলে এই উপন্যাসের আমরা দেখতে পাচ্ছি যে রাজস্বী উপন্যাস, সেটার প্রথম অংশ নিয়ে কোন নাটকটা? বিসর্জন। এই বিসর্জনের আবার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কি? অপর্ণা, বুঝতে পারছো? এটা আসে অনেক সময় বিসর্জনের ইয়েটা আসে। নৌকাডুবি, এটা অনেকে সিনেমা দেখে থাকতে পারো, অনেকে তোমার বইও পড়া থাকতে পারে, তবে সিনেমা দেখলে বইয়ের সাথে সিনেমা আসলে মিলানো কঠিন, কারণ বই পড়লে দেখা যায় আমাদের একটা কল্পনা থাকে এক রকমের, কিন্তু যখন সিনেমা দেখা হয় তখন দেখা যায় ও কল্পনায় ভাটা পড়ে যায় অনেক সময়, তাই না? বিশেষ করে আমি যখন ড্যান ব্রাউনের তোমার বইগুলো পড়ছি অনেক মজা পাইছি, কিন্তু যখন তোমার সিনেমাটা দেখি আমি না মজা পাই নাই, বুঝছো? আবার এগুলো হচ্ছে সিনেমা দেখে খুব ভালো লাগছে, যেহেতু সিনেমাগুলো হচ্ছে তোমার কার, সিনেমাগুলো কে তৈরি করেছেন? নৌকাডুবি, তারপরে হচ্ছে তোমার আরও বলো না, ঋতুপর্ণা ঘোষ। হ্যাঁ, ওনার সবগুলো মুভি আমি দেখছি, আমার খুব ভালো লাগে ওনার মুভি। চোখের বালি, চতুরঙ্গ। আচ্ছা দেখো, প্রজাপতির নির্বন্ধ, এটা হচ্ছে হাস্যরসাত্মক উপন্যাস, পরবর্তীতে এটা নাট্যরূপ দেন প্রহসন চিরকুমার সভা। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, প্রজাপতির নির্বন্ধ থেকে কোনটা পেলাম? চিরকুমার সভা, চিরকুমার সভা, হ্যাঁ। আর বিসর্জন কোনটা থেকে পেয়েছি বলো? বিসর্জন রাজর্ষি থেকে, ভেরি গুড, রাজর্ষি থেকে, ওকে। ঘরে বাহিরে, ঘরে বাহিরে হচ্ছে চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, এটা চরিত্র হচ্ছে নিখিলেশ, বিমলা, সন্দীপ।
এটার প্রেক্ষাপট হচ্ছে স্বদেশী আন্দোলন। চতুরঙ্গ, চতুরঙ্গ হচ্ছে তোমার সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস, বুঝতে পেরেছ? তাহলে সাধু ভাষায় লেখা শেষ উপন্যাস হচ্ছে চতুরঙ্গ, আর তোমার চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস হচ্ছে ঘরে বাহিরে। আর চতুরঙ্গের তোমার যে চরিত্রগুলো, জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস, এইটা আসছে না এবার? এটাই তো আসছে না 45-এ? যোগাযোগ উপন্যাস, খেয়াল করো, সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। এটা হচ্ছে চরিত্রগুলো মধুসূদন আর হচ্ছে কুমুদিনী। দুই বোনের নাম হচ্ছে শর্মিলা আর উর্মিলা, আর এদের হচ্ছে মানে ঝামেলার বিষয়। বড় বোন শর্মিলার স্বামী শশাঙ্কের সাথে ছোট বোন উর্মিলার ঘনিষ্ঠতাও তাদের জীবনে যে আলোড়ন তুলেছে সেটারই নাটকীয়তার রূপায়ণ হচ্ছে তোমার এই উপন্যাস। আর মালঞ্চ হচ্ছে তোমার তাও একই কাহিনী। উল্লেখযোগ্য হচ্ছে নীরজা, আদিত্য, সরলা, এগুলো থেকে কম আসবে চরিত্রগুলো থেকে, তবে শর্মিলা উর্মিলার নামটা অবশ্যই মনে রাখবা, কমন নাম। 4 অধ্যায়, খেয়াল করো তো, 4 অধ্যায় হচ্ছে তোমার অসহযোগ আন্দোলন পরবর্তী বাংলায় যে নতুন করে হিংসাত্মক বিপ্লব প্রচেষ্টা গড়ে উঠেছিল সেটারই মূল বিষয়টা এই উপন্যাসে ফুটে উঠেছে। এবং এটা চরিত্র হচ্ছে অতীন, এলা আর ইন্দ্রনাথ, এটা একটু ভালো করে মনে রাখবা। হ্যাঁ, চোখের বালি তো সবাই জানো, সিনেমা দেখছো, বই পড়েছো। আমি একদম ছোটোবেলায় পড়ছিলাম, মানে টেবিলে পড়া ছিল আমাদের বাসায়, কিচ্ছু বুঝি নাই তখন, এত কঠিন লাগছে, পরে বড়বেলায় আবার পড়ছি। এই চোখের বালি হচ্ছে বাংলা সাহিত্যের মনস্তাত্ত্বিক উপন্যাস এবং সমসাময়িক বিধবাদের জীবনে যে নানা সমস্যা সেটা তিনি তুলে ধরেছেন। এখানে আশালতা আর মহেন্দ্র এরা ছিলেন স্বামী স্ত্রী। আর বিনোদিনী, সিনেমা দেখার কথা অনেকেই, তোমার ঐশ্বরিয়া রায় ছিল বিনোদিনী, বিহারী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা। চোখের বালি, আচ্ছা এখানে কাহিনীটা লেখা আছে। গোরা হচ্ছে ওনার সর্ববৃহৎ উপন্যাস এবং উপন্যাসের নায়কই হচ্ছে, ওনার নাম হচ্ছে গোরা, বুঝতে পেরেছ? তারপর শেষের কবিতা, এই শেষের কবিতা থেকে এবার আবার তোমার একটা উক্তি আসছিল মেবি, না এবার কি গতবার আসছিল মনে হয়। তাহলে অমিত রায় ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিল, সেখানে ওনার কেতকীর সাথে তোমার প্রেম হয়। আচ্ছা, পরবর্তীতে মূল নায়িকা যে সে হচ্ছে লাবণ্য, ঠিক আছে? উপন্যাসের মূল নায়িকা হচ্ছে লাবণ্যর সাথে পরিচয় থেকে প্রেম। তোমরা অনেকেই হয়তো এটা পড়তে পারো। এখানের একটা প্রবাদ বাক্য, এটা একটু ভালো করে মনে রাখবা, যেটা প্রবাদের মর্যাদা পেয়েছে, যেমন ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, এটা একটু মনে রাখবা। তারপরে আসো কালের যাত্রাধ্বনি শুনিতে কি পাও, এটাই এই শেষের কবিতার একদম শেষে আছে। কবিতার মাধ্যমে উপন্যাসের সমাপ্তি ঘটে এবং এই উপন্যাসে ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম আছে। চরিত্রগুলো হচ্ছে অমিত রায়, লাবণ্য আর হচ্ছে কেতকী। এখানে হচ্ছে একসাথে সব আছে। গোরা, ঘরে বাহিরে, 4 অধ্যায়, যোগাযোগ, শেষের কবিতা, চোখের বালি, নৌকাডুবি এখানে আছে। নাটকে চলে আসছি, সবাই একটু খেয়াল করো। নাটক থেকেও চরিত্র আসছে। বাল্মীকি প্রতিভা, এটা হচ্ছে তোমার প্রথম প্রকাশিত নাটক। আর যে কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেছেন হচ্ছে শরৎচন্দ্রকে, এই তথ্যগুলি একটু মনে রাখবা। ওনার রচিত 13টা নাটকে তিনি অভিনয় করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। আর ওনার শ্রেষ্ঠ কাব্যনাট্য হচ্ছে বিসর্জন, যেটা একটু আগে আমরা বলেছি। কাহিনী নেওয়া হয়েছে কোন উপন্যাস থেকে? রাজস্বী থেকে। ওনার প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত নাটক হচ্ছে রাজা ও রানী। তাহলে দেখো, নাট্য সাহিত্য রবীন্দ্রনাথ, এখানে হচ্ছে আমাদের যে নাটকগুলো সেগুলো থেকে অল্প করে মানে মূল যে ঘটনাটা সেটা বলা হয়েছে বা কি সম্পর্কিত সেটা বলা হয়েছে। হ্যাঁ, যেমন বিসর্জন হচ্ছে ওনার শ্রেষ্ঠ নাটক, একটু আগে বলেছি। এটা একটা ট্র্যাজেডি রাজস্বী উপন্যাসের প্রথমাংশ নিয়ে রচিত। একাধিক মঞ্চায়নে কবি রঘুপতি ও জয় সিংহের ভূমিকায় অভিনয় করেন। একটু মনে রাখিও, কারণ এই ধরনের প্রশ্ন এখন আসে। ধরো এভাবে আসলো যে বিসর্জন কার নাটক, এভাবে আসবে না, আসতেও পারে। বিসর্জন নাটকের চরিত্র আসতে পারে, যেমন এটা চরিত্র হচ্ছে তোমার অপর্ণা, রঘুপতি, হ্যাঁ, জয়সিংহ, গোবিন্দমাণিক্য। তো এখন আবার এরকমও আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকে কোন চরিত্রে অভিনয় করেছিলেন, তাহলে রঘুপতি এবং জয়সিংহের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। ঠিক আছে? রক্তকরবী, খেয়াল করো, 1926 সালে প্রকাশিত। এটা একটা শ্রেষ্ঠ সাংকেতিক নাটক এবং এই নাটকের তোমার ধনের উপর ধনের, প্রেমের উপর মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে নন্দিনী। আর গীতিনাট্য মানে হচ্ছে গীতি নির্ভর নাটক যেগুলো, বাল্মীকি প্রতিভা, এটা প্রথম নাটক। বসন্ত, মায়ার খেলা, কালমৃগয়া আসতে পারে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য? তাহলে কোনগুলো গীতিনাট্য, কোনগুলো কাব্যনাট্য
কোনগুলো নৃত্যনাট্য সেটা একটু মনে রাখতে হবে। যেমন কাব্যনাট্য যেগুলো সংলাপ হচ্ছে কাব্যধর্মী। আচ্ছা, কাব্যনাট্য কি? এখানে হচ্ছে তোমার কাব্যধর্মী। নাটকে কি থাকে? নাটকে মূলত থাকে কি? সংলাপ। নাটকে মূলত কি থাকে? সংলাপ। তাহলে যে নাটক হচ্ছে কাব্যনাট্য হবে, তাহলে সেখানে কি থাকবে? অবশ্যই সংলাপ কি থাকবে? কাব্যধর্মী থাকবে। যেখানে তোমার নৃত্যনাট্য হবে সেখানে কি থাকবে? নাচতে নাচতে সেটা নাটক হবে, নাচার বিষয়গুলো থাকবে। যেটা হচ্ছে তোমার গীতিনাট্য থাকবে, তাহলে সেখানে গীত থাকবে। বুঝতে পেরেছো? তাহলে বিসর্জন, বিদায়, অভিশাপ আর হচ্ছে মালিনী। কৌতুক নাটক গোড়াই গলদ, বৈকুণ্ঠের খাতা আর হচ্ছে চিরকুমার সভা। সাংকেতিক নাটক এগুলো থেকে আসে অনেক সময় ডাকঘর, কালের যাত্রা, রাজা, তাসের দেশ। আবার তাসের দেশ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন। এখন আসো ডাকঘর আর তাসের দেশ। ডাকঘর খেয়াল করো, এই নাটকের নায়ক হচ্ছে অমল, ঘরের মধ্যে বন্দী একটা রুগ্ন বালক। তাহলে আমরা নায়কের নামটা মনে রাখলাম। তার ধারণা একদিন সে বাহিরে যাবে এবং তার নামে রাজার চিঠি আসবে। হ্যাঁ, তো সত্যিকার অর্থেই একদিন সত্যি সত্যি রাজা আসে এবং চরিত্র হচ্ছে অমল। তারপর আসো তাসের দেশ। রাজপুত্র এবং সদাগরপুত্র এক অপরিচিত দ্বীপে এসে পৌঁছেছেন, যে দ্বীপের জীবন হচ্ছে শাসিত যান্ত্রিক নিয়মনিবর্তিতায়। তো সেখানে হচ্ছে রাজপুত্র এবং সদাগরপুত্র স্বাধীনভাবে বসবাসের জন্য বিদ্রোহ করেন। এটাই হচ্ছে মূল বিষয়। এবং এই তাসের দেশ নাটকটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন। নৃত্যনাট্য তোমার এখানে হচ্ছে বিভিন্ন কাহিনী অবলম্বনে নৃত্য নির্মিত হয়। নদীর পূজা, তারপর হচ্ছে চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, এগুলো মনে রাখতে হবে। চিত্রাঙ্গদা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রচিত। নদীর পূজা আর হচ্ছে চণ্ডালিকা। এখানে হচ্ছে নাটকের চরিত্রগুলো সবে অবশ্যই মনে রাখবা। রবীন্দ্রনাথের প্রবন্ধ দেখো, কালান্তর, পঞ্চভূত, বিবিধ প্রসঙ্গ, বিবিধ প্রবন্ধ, সাহিত্য, শিক্ষা, মানুষের ধর্ম, সভ্যতার সংকট। এই সভ্যতার সংকট থেকে একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে একটু খেয়াল করো, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই গ্রন্থে তিনি এটা উল্লেখ করেছেন। অনেক সময় আসতে পারে যে এটা কার উক্তি? মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এটা কার উক্তি? এটা হচ্ছে রবীন্দ্রনাথের উক্তি। আবার এভাবে আসতে পারে যে এই উক্তিটা কোন প্রবন্ধ হতে নেওয়া হয়েছে বা কোন গ্রন্থে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সভ্যতার সংকট। ঠিক আছে? পত্র সাহিত্য, রাশিয়ার চিঠিগুলো ছিল একরকম ছিন্নপত্র। রাশিয়ার চিঠিগুলো, তাহলে রাশিয়ার চিঠি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার মনে রাখার জন্য। হ্যাঁ, রাশিয়ার চিঠি। তারপর হচ্ছে ছিন্নপত্র। এখন ছিন্নপত্র থেকে আবার অনেক সময় প্রশ্ন আসে যে ছিন্নপত্রের চিঠিগুলো কাকে লিখেছিলেন? ওনার ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবীকে লিখেছেন, কিন্তু প্রথম 8টা হচ্ছে আবার শ্রীশচন্দ্র মজুমদারকে লিখেছেন। তো যদি ইন্দিরা দেবী না থাকে, তাহলে কার নাম থাকবে? শ্রীশচন্দ্র মজুমদার। ঠিক আছে? ভানু সিংহের পত্রাবলী, এগুলো হচ্ছে রানু অধিকারীকে লিখেছিলেন। আত্মজীবনী খেয়াল করো, জীবন স্মৃতি, ছেলেবেলা, আত্মপরিচয়। যখন সময় পাবো এগুলো অবশ্যই পড়বা, যদি সময় পাও। ছোট গল্প, আচ্ছা ছোট গল্পে চলে আসছি রবীন্দ্রনাথের। তাহলে আমরা কী কী শেষ করলাম? নাটক, উপন্যাস, কাব্য, এগুলো হচ্ছে শেষ করেছি। ছোট গল্প, বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটা? ভিখারিণী। এবং ওনাকে বলা হচ্ছে তোমার ছোট গল্পের জনক। তাহলে যদি বলা হয় যে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনককে, ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? তারপর আসো, সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। ওনার বাচ্চা কাচ্চা থাকবে না কেন? 5টা বাচ্চা কাচ্চা। আমরা একদম প্রথমে পড়ছি না? চলিত ভাষায় রচিত প্রথম ছোট গল্প হচ্ছে পয়লা নম্বর, আর দেনা পাওনা হচ্ছে সার্থক ছোট গল্প। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ, এবং তার প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিণী, এবং সর্বশেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি। মনে রাখতে হবে। প্রেমের গল্পগুলো খেয়াল করো, এক রাত্রি, সমাপ্তি, শেষ রাত্রি, মাল্যদান, নষ্টনীর, প্রায়শ্চিত্ত। এগুলোর মাঝে মধ্যে চরিত্রগুলো থেকে প্রশ্ন আসে। সামাজিক গল্প, হৈমন্তী, ছুটি, মেঘ, রৌদ্র, অনেকের হয়তো পড়া থাকতে পারে গল্পগুলো। যেমন আমার এগুলো সবগুলো হচ্ছে গল্পগুচ্ছ থেকে না। রবীন্দ্রনাথের উপন্যাসের তুলনায় গল্পগুলো আমার অনেক ভালো লাগে। অতি প্রাকৃত গল্প তোমার ক্ষুধিত পাষাণ, তারপর হচ্ছে নিশীথে, কঙ্কাল, গুপ্তধন, এগুলো নিয়ে আবার হচ্ছে বিভিন্ন নাটক টাটক আছে তোমার। প্রকৃতি ও মানব সম্পর্কিত, যেমন শুভা, অতিথি, তারপর হচ্ছে আপদ। এখানে হচ্ছে তোমার গল্পের চরিত্রগুলো আছে, চরিত্রগুলো দেখে নিবা। যেহেতু অসংখ্য গল্পের মধ্যে এখানে এই অল্প কয়েকটা গল্প দেওয়া আছে, এই গল্পগুলো অবশ্যই দেখে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত পত্রিকা অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। ভারতী, বঙ্গদর্শন, সাধনা, তত্ত্ববোধিনী আর হচ্ছে ভাণ্ডার।
এখানে খেয়াল করো, বাংলাদেশের রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থান দক্ষিণডিহি। এখানে তো ওনার স্ত্রী মৃণালিনী দেবী হচ্ছে এই গ্রামের মেয়ে, আবার ওনাদের পূর্বপুরুষরা দক্ষিণডিহি থেকে গিয়েছিল, আবার ওনার যে মা সারদা সুন্দরী দেবী ওনার বাড়িও হচ্ছে তোমার কোথায়, দক্ষিণডিহিতে, ঠিক আছে। আর রবীন্দ্রনাথের তো বিয়ে হয়েছিল বললাম শিলাইদহ, শিলাইদহে কিন্তু উনি কী রচনা করেছিলেন, সোনারতলি রচনা করেছিলেন। তারপর হচ্ছে শাহজাদপুর, এখানে হচ্ছে তিনি জমিদারি পরিদর্শনে আসেন। পতিশর, এটা হচ্ছে নওগাঁর একটা গ্রাম, তিনি হচ্ছেন 1937 সালে পতিশরে এসেছিলেন। তারপর হচ্ছে কালীগ্রাম, এটা হচ্ছে 1991 সালে রবীন্দ্রনাথ প্রথম এই গ্রামে আসেন। এগুলো একটু চোখ বুলাই নিবা, জাস্ট, আর কিচ্ছু না। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিভিন্ন ব্যক্তিকে উৎসর্গীকৃত গ্রন্থ, তুমি তো পড়ছো না, পড়াচ্ছি আমি, তুমি জাস্ট একটু খেয়াল করো, চোখ বুলাও, আর কিচ্ছু না, পরে আবার পড়বা। পদ্ম, কাজী নজরুল ইসলাম বসন্তকালে, তার মানে হচ্ছে কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটক কি করেছিলেন, উৎসর্গ করেছিলেন। ভিক্টোরিয়া ওকাম্পোকে পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাসের দেশে নাটক উৎসর্গ করেছিলেন। জগদীশ চন্দ্র বসুকে খেয়া, খেয়া হচ্ছে কাব্য। সৌদামিনী দেবীকে হচ্ছে বউ ঠাকুরানীর হাট, তাহলে এটা কি, এটা হচ্ছে উপন্যাস। সুধীন্দ্রনাথ দত্তকে আকাশ প্রদীপ, এটা হচ্ছে তোমার কাব্য। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে হচ্ছে কালের যাত্রায় উৎসর্গ করেছিলেন। ক্লিয়ার? এটা সামারিয়ান না করি না, এটা হচ্ছে তোমরা দেখে নিও নিজেরা। প্রচুর ছবি আছে ওনার, বিখ্যাত বিখ্যাত। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম হলে শেষ, ওনার সম্পর্কে বেশি কিছু না, একটু দেখে নাও। কাজী নজরুল ইসলামের জন্ম একটু ভালো করে মনে রাখবা, কেন, কারণ ওনার জন্ম থেকে এখনও প্রশ্ন আসে নাই, আসতেও পারে। ওনার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, এবং ওনার পিতা হচ্ছে কাজী ফকির আহমদ, মাতা হচ্ছে জাহেদা খাতুন। ছদ্মনাম, একটাই ছদ্মনাম, কাজী নজরুল ইসলামের একটাই ছদ্মনাম, এই খেয়াল করো সবাই, কাজী নজরুল ইসলামের একটাই ছদ্মনাম, সেটা হচ্ছে ধূমকেতু। ধূমকেতু। তাহলে আরও যে নামগুলো আমরা জানি সবগুলো কি নাম, ডাকনাম আর ছদ্মনাম কি এক? ধরো তোমার বাসায় একটা নামে ডাকে, সেটা হচ্ছে ডাকনাম, আর তুমি ফেসবুকে ফেক আইডি খুলে বসে আছো, সেটা হচ্ছে তোমার ছদ্মনাম। আচ্ছা, তাহলে বাকি যে ডাকনাম সেগুলো হচ্ছে দুখু মিয়া, নুরু, নজর আলী, তারা খেপা, হই হই কাজী, ব্যাঙাচি, এগুলো সবগুলো হচ্ছে ওনার ডাকনাম, বিভিন্ন নামে ডাকতো। হ্যাঁ, আর এটা হচ্ছে ওনার ছদ্মনাম, এই ছদ্মনামে তিনি লিখেছেন। তাহলে কাজী নজরুল ইসলাম 12 বছর বয়সে লেটো গানের দলে যোগদান করেছিলেন। লেটো গান হচ্ছে মূলত রাঢ় অঞ্চলের কবিতা আর গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল। এখানে মূলত ওনার চাচা ছিলেন, মেবি ওই চাচার কারণে তিনি এই গানের দলে যোগদান করেছিলেন। 1917 সালে সেনাবাহিনীর 49 নং বাঙালি পল্টনে যোগদান করে উনি করাচি যান। তারপর হচ্ছে 1920 সালে আবার চাকরি ছেড়ে দিয়েছেন। 1920 সালে কী করেছেন, চাকরি ছেড়ে দিয়েছিলেন। ব্যাঙাচি কে ডাকছে, ব্যাঙাচি হচ্ছে উনি যখন তোমার লেটো গানের দলে যখন যোগ দেন, তো লেটো গানে তিনি খুবই ভালো করেন, তিনি তখন একেবারে মানে সেখানে পারদর্শিতা দেখান। তো লেটো দলের যে বিখ্যাত কবিয়াল, ওনার নাম ছিল শেখ চাকার, ওই তিনি ব্যাঙাচি নামে ডাকতেন, বুঝতে পারছো, মানে লেটো গানের দলের একজন ওনাকে ব্যাঙাচি নামে ডাকতেন। পিক্স ডিজিজ রোগ, 1942 সালে 9 জুলাই পিক্স ডিজিজ নামক নিউরন ঘটিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং খুবই দুঃখজনকভাবে 43 বছর বয়স থেকে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। হ্যাঁ, এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এবং ওনার প্রথম ইসলামী গান বা গজল রচয়িতা উনি ছিলেন। বাংলা ভাষা তিনি প্রথম ইসলামী গান বা গজল রচনা করেন। এছাড়াও তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত বা হিন্দু ভক্তিগীতি রচনা করেন। যে পারে সে সবই পারে। দেখো, কাজী নজরুল ইসলাম, তার রচিত গানের সংখ্যা প্রায় 3000। এখন এখান থেকে তোমার লাইন তুলে দিলে তারপর ভালো হবে, তাই না? আচ্ছা, গীতিকার, সুরকার, তো এই যে ওনার গানগুলো একই সাথে তিনি গীতিকারও ছিলেন, সুরকার ছিলেন, এবং এগুলোকে বলা হয় নজরুল সঙ্গীত বা নজরুল গীতি। ওনাকে 1987 সালে জাতীয় কবি ঘোষণা দেওয়া হয়, 1987 সালে, আর নাগরিকত্ব দেওয়া হয় 18 ফেব্রুয়ারি 1976 সালে। হ্যাঁ, খুবই সুন্দর। নজরুলের প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম একটু খেয়াল করো, প্রথম প্রকাশিতগুলো। তাহলে প্রথম প্রকাশিত থেকে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ থেকে আসছিল গতবার, তাই না? এখন একটু খেয়াল করো, তাহলে আমরা কাজী নজরুলেরগুলো একটু ভালো করে জেনে নেই।
প্রথম গল্প বা রচনা, যেমন বাউন্ডুলের আত্মকাহিনী, ঠিক আছে? তাহলে প্রথম গল্প বলো, প্রথম রচনা যেটাই বলো না কেন, সেটা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এটা ওনার প্রথম রচনা। এটা 1919 সালে সগাত পত্রিকার মে বা জুন মাসের সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। তাহলে 1919 সালে প্রথম প্রকাশিত। এখন তোমাকে আসতে পারে যে কাজী নজরুলের রচনা প্রথম কত সালে বা কত বছর বয়সে রচিত হয়। তাহলে কত বছর বয়সে বলো তো? ওনার জন্ম কখন? 1900 নাকি 1899? 1899 থেকে 1919। তাহলে 1899 তার কার জন্ম বলো তো? এখনও পড়ি নাই আমরা। আচ্ছা দেখো, জীবনানন্দ, ভেরি গুড। কবিতা মুক্তি। মুক্তি হচ্ছে তোমার বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং নজরুল প্রথম এটার নাম দিয়েছিলেন ক্ষমা। পরবর্তীতে যে সম্পাদক তিনি কি করেছেন, নাম বদলে মুক্তি দেন। গল্পগ্রন্থ হচ্ছে প্রথম ব্যথার দান। কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, ওকে। আর প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। আর প্রথম প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘোমটা খোলা। প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। নাটক হচ্ছে ঝিলিমিলি। তাহলে সম্পাদিত পত্রিকা 3টা, মনে রাখতে হবে। কে যেন বলছিল আমাদের প্রশ্ন ব্যাংকে 2টা আছে, একটু খেয়াল রাখতে হবে। একটার তিনি পরিচালক ছিলেন, একটু খেয়াল করো। নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, 3টাই আমরা মনে রাখব। নবযুগ হচ্ছে সান্ধ্য দৈনিক। তিনি প্রথমে যুগ্ম সম্পাদক ছিলেন, পরবর্তীতে সম্পাদক নিযুক্ত হন যখন তোমার 1940 সালে নবপর্যায়ে যখন দৈনিক নবযুগ প্রকাশিত হয় তখন হচ্ছে তিনি সম্পাদক নিযুক্ত হন। তাহলে নবযুগ একটা গেল। ধূমকেতু, ধূমকেতুর কথা মনে রাখো। এটা হচ্ছে প্রথমে অর্ধসাপ্তাহিক ছিল, সম্পাদকের পরিবর্তে নজরুলের নাম ছাপা হয় এবং তিনি ওখানে সারথি নামে হিসাবে ছাপা হতো। একটু খেয়াল করো তো, এই পত্রিকার জন্য রবীন্দ্রনাথের একটা আশীর্বাদ বাণী ছাপানো হয়েছিল। সেটা হলো আই চললে আইরে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনেরই দুর্গস্বরে উড়িয়ে দে তোর বিজয়ী কেতন। এটা মনে রাখবা, হ্যাঁ, যে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথের আশীর্বাদ বাণী কোন পত্রিকায় ছাপানো হয়েছিল। ধূমকেতু। লাঙ্গল, লাঙ্গল হচ্ছে এটা সাপ্তাহিক পত্রিকা ছিল। নজরুল ছিলেন এটার প্রধান পরিচালক আর পত্রিকাটির সম্পাদক ছিলেন হচ্ছে মণিভূষণ মুখোপাধ্যায়। কবিতা গ্রন্থ 22টি। কবিতা গ্রন্থগুলোর নাম মনে রাখতে হবে। অগ্নিবীণা, প্রথম কাব্য হচ্ছে অগ্নিবীণা। একটু আগে আমরা পড়েছি প্রথম কাব্য অগ্নিবীণা। এখানে হচ্ছে 12টা কবিতা আছে। এটার রচনাকাল হচ্ছে 1921। তাহলে আমাকে বলো তো অগ্নিবীণার রচনাকালটা আমরা মনে রাখবো কিনা? আমরা অবশ্যই মনে রাখবো, কারণ এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ এবং এটা হচ্ছে কাজী নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ এবং এটা যেহেতু প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আমরা অবশ্যই মনে রাখবো। এটা হচ্ছে তোমার প্রকাশিত হয়েছে হচ্ছে 1922 সালে, রচিত হয়েছে হচ্ছে 1921 সালে। আর এটার প্রথম কবিতা অনেক সময় আসে, যেহেতু অগ্নিবীণার সাথে তোমার বিদ্রোহী সবার আগে মনে পড়ে, অনেকে মনে করতে পারে যে বিদ্রোহীটা প্রথম কবিতা। না, বিদ্রোহী প্রথম কবিতা না, বিদ্রোহী প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস আর বিদ্রোহী হচ্ছে দ্বিতীয় কবিতা। আর এই কবিতা না মানে কাব্যগ্রন্থটাকে তিনি উৎসর্গ করেছেন বারীন্দ্র কুমার ঘোষকে। বারীন্দ্র কুমার উনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী আর রাষ্ট্র সঞ্চিতা, যেটা আমি আগে বলেছিলাম ওনার শ্রেষ্ঠ কবিতার সংকলন এই সঞ্চিতা উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি উৎসর্গ করেছেন? বসন্ত। এতে কবিতা ও গান আছে হচ্ছে 78টি। তাহলে কাজী নজরুলের শ্রেষ্ঠ কবিতার সংকলন হচ্ছে সঞ্চিতা, রবীন্দ্রনাথের হচ্ছে সঞ্চয়িতা, কাজী নজরুলের সঞ্চিতা, জসীমউদ্দিনের সুচয়নী। আদি সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আর আজ সৃষ্টি সুখের উল্লাসে কে, এটা কখন লিখেছেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন ওই বসন্ত গীতি নাটকটা ওনাকে উৎসর্গ করেছেন জেলে, তখন জেলে বসে তিনি লিখেছিলেন আজ সৃষ্টি সুখের। সন্ধ্যা কাব্যগ্রন্থ, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে হচ্ছে আমাদের যে রণসঙ্গীত চল 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 সেটা সন্ধ্যা কাব্যের অন্তর্গত। এটার প্রথম নাম ছিল হচ্ছে নতুনের গান এবং এটা 1972 সালের 13ই জানুয়ারি প্রথম রণসঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। একটু খেয়াল করো, নিষিদ্ধ কাব্যগ্রন্থ আমরা একসাথে আবার নিষিদ্ধ যেগুলো সবগুলো একসাথে নিষিদ্ধগুলো আবার পড়ব। তার আগে একটু খেয়াল করো নিষিদ্ধ কাব্যগ্রন্থ। নিষিদ্ধ কাব্যগ্রন্থ হচ্ছে বিষের বাসী, প্রলয় শিখা, ভাঙার গান। বিষের বাসী, প্রলয় শিখা আর হচ্ছে ভাঙার গান। একটু খেয়াল করো, এখানে আসো। এখানে কি অগ্নিবীণা আছে? অগ্নিবীণা নাই, কিন্তু তোমার হচ্ছে বাংলা একাডেমির যে চরিত বিধান সেখানে অগ্নিবীণার কথা উল্লেখ আছে, কিন্তু আবার এটা নিয়ে আসলে মতভেদ আছে। কিন্তু আবার বলা হয় যে গ্রন্থ হিসেবে
অগ্নিবীণা কখনোই নিষিদ্ধ করা হয়নি। যেটা নিষিদ্ধ হয়েছিল সেটা হচ্ছে অগ্নিবীণা কাব্যের রক্তাম্বর ধারিণী মা যে কবিতাটা, সেটা নিষিদ্ধ করা হয়। তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো? বলা আছে যে অগ্নিবীণা কাব্যটা কখনোই নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ হয়েছে হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। কিন্তু এটা নিয়ে যেহেতু মতভেদ আছে, অনেক জায়গায় আছে, চরিত বিধানও আছে, সেখানে হচ্ছে যে তোমার অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছিল। এখন আসো, ধরো তোমার নিষিদ্ধ কাব্যগ্রন্থ, নিচের কোনটি নিষিদ্ধ কাব্যগ্রন্থ নয়, এখানে ধরো অগ্নিবীণা দিল, তাহলে তুমি কোনটা দিবা বলো তো? এগুলো তো নিশ্চিত নিষিদ্ধ হয়েছে, তাহলে আর কোনো টেনশন নাই, হ্যাঁ, তাহলে অবশ্যই অগ্নিবীণা দিবা। নিষিদ্ধ কাব্যগ্রন্থ যেহেতু এই তিনটা নিশ্চিত, অগ্নিবীণা। আবার ধরো এই তিনটা না, ধরো অগ্নিবীণার সাথে অন্য তিনটা দিল যেগুলো নিষিদ্ধ হয়নি, তাহলে তোমার কি দিতে পারো? তোমার নিষিদ্ধ দিতে পারো। বুঝতে পেরেছো বিষয়টা? এগুলোতে হচ্ছে তোমার ব্রিটিশ সরকারের আক্রোশ ছিল, সরকারের বিরুদ্ধে বলা হয়েছে, এজন্য তোমার নিষিদ্ধ করা হয়েছিল। কাজী নজরুল ইসলামের সর্বহারা, ফণিমনসা, সঞ্চিতা, জিঞ্জির, সন্ধ্যা, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। দোলন চাপার মধ্যে হচ্ছে তোমার যে আনন্দময়ীর আগমন, এটার জন্য আবার ওনার কি হয়েছিল? আচ্ছা, এখান থেকে আমি প্রথম থেকে শুরু করি, সর্বহারা থেকে শুরু করি, সবাই খেয়াল করো। সর্বহারা থেকে শুরু করি। সন্ধ্যা কাব্য কাকে বলে মানে বুঝি নাই। সন্ধ্যা কাব্যের অন্তর্গত হচ্ছে আমাদের যে রণসঙ্গীত, সেটা। সন্ধ্যা হচ্ছে একটা কাব্যের নাম, ওনার একটা কাব্যের নাম। অগ্নিবীণা যেমন একটা কাব্য, বিষের বাসি, ভাঙার গান, সাম্যবাদী, এগুলো যেমন একটা কাব্য, সন্ধ্যাও তেমন একটি কাব্যগ্রন্থ। এবং এটা তিনি উৎসর্গ করেছিলেন হচ্ছে শান্তি সেনাদের, মাদারীপুরের, এবং এটাতে বাংলাদেশের রণসঙ্গীত অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। সর্বহারা, এটা হচ্ছে উৎসর্গ করা হয় বিরজা সুন্দর দেবীকে, দরকার নাই। তারপর হচ্ছে ফণিমনসা, এটা 1927 সালে প্রকাশিত হয়। সঞ্চিতাতে হচ্ছে ওনার বাছাই করা কাব্যগ্রন্থগুলো আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়, ঠিক আছে। তারপর জিঞ্জির, এটা 1928 সালে, দরকার নাই। সন্ধ্যা মনে রাখতে বলেছি কেন? কারণ হচ্ছে এখানে তোমার রণসঙ্গীত অন্তর্ভুক্ত আছে। তারপর হচ্ছে দোলন চাপা সম্পর্কে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এখানে আনন্দময়ীর আগমনে যে কবিতা, সেটা প্রকাশের জন্য তোমার কবিকে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। তাহলে এটা আমরা অবশ্যই মনে রাখতে হবে, এবং আনন্দময়ীর আগমনে কবিতাটার নাম আমরা মনে রাখতে হবে, কারণ এটার জন্য কবিকে 1 বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, ঠিক আছে। তারপর ঝিঙে ফুল হচ্ছে এটা একটা ছোটদের জন্য, এটা হচ্ছে তোমার ছোটদের জন্য লেখা কবিতা। তারপর হচ্ছে সিন্ধু হিল্লোল, এটা হচ্ছে এটা হচ্ছে হাবিবুল্লাহ বাহার আর শামসুন্নাহার মাহমুদকে উৎসর্গ করা হয়। তারপর চক্রবাক, এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থানকালে লিখেন ম্যাক্সিমাম। তারপর হচ্ছে তোমার শেষ সওগাত, এটার ভূমিকা লিখেছিলেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, এগুলো জাস্ট একটু চোখ বুলে যাবা, আর কিচ্ছু না। কাজী নজরুল ইসলামের দুটো জীবনীমূলক কাব্য একটু খেয়াল করে, একটা হচ্ছে মরুভাস্কর আর একটা হচ্ছে চিত্তনামা। এই মরুভাস্কর লিখেছেন হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী নিয়ে, আর হচ্ছে তোমার চিত্তনামা লিখেছেন হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের। চিত্তনামা যেহেতু আছে বুঝবা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবনীভিত্তিক কাব্য, ঠিক আছে। তারপর আসে উপন্যাস, আমরা যেটা মনে রাখবো, মৃত্যু ক্ষুধার কারণে কুহেলিকা আজ বাঁধনহারা। রণসঙ্গীত রণের সময় গাওয়া হয়, রণ শব্দের অর্থ কী? যুদ্ধ। বাঁধনহারা বাংলা সাহিত্যে প্রথম পত্রোপন্যাস, নায়ক হচ্ছে নুরুল হুদা, নায়িকা হচ্ছে মাহবুবা। এখন আসো, বাংলা সাহিত্যের পত্র সাহিত্য প্রথম কোথায় পেয়েছি বলো? পত্র সাহিত্য প্রথম কোথায় পেয়েছি? লিপিমালা, ভেরি গুড। কার? লিপিমালা, রামরাম বসু। এরপরে পত্রকাব্য কোথায় পেয়েছি? বীরাঙ্গনা, রাইট, মাইকেল মধুসূদন দত্ত। সেটা কি ছিল? কাব্য ছিল। সেটা কি ছিল? কাব্য ছিল। আর এটা কি ছিল? এটা পত্র সাহিত্য কি ছিল? এটা প্রবন্ধ ছিল, তাই না? না, উপন্যাস ছিল না। প্রথম লিপিমালা যেটা ছিল এটা উপন্যাস ছিল না। মাইকেল এটা হচ্ছে কাব্য, আর বাঁধনহারা হচ্ছে উপন্যাস। তাহলে দেখো তো, বাঁধনহারা, এখানে পত্র আছে হচ্ছে 18টা। এটা মনে রাখতে হবে যে বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটা? বাঁধনহারা। মৃত্যুক্ষুধা নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস, আর হচ্ছে কুহেলিকা। এখানে হচ্ছে ওনার যে গল্পগ্রন্থগুলোর নাম আর গল্পের নাম দেয়া আছে। তাহলে প্রবন্ধ খেয়াল করো তো, ওনার প্রবন্ধ যুগবাণী, এটা হচ্ছে ওনার প্রথম প্রবন্ধ। যুগবাণী হচ্ছে
ওনার প্রথম প্রবন্ধ এবং তো ওনার নবযুগ পত্রিকায় 7 মাসে প্রকাশিত সম্পাদকীয় এবং অন্য যে নিবন্ধনগুলো সেগুলো থেকে বাছাই করে টোটাল যে 21টা প্রবন্ধ নিয়ে তিনি এই প্রকাশ করেন যুগবাণী, এবং এটা হচ্ছে ওনার প্রবন্ধ। এবং যুগবাণী তোমার নিষিদ্ধ হয় কত? 23 নভেম্বর 1922 সালের 23 নভেম্বর। এবং এটা নিয়ে একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন ছিল? সেটা হচ্ছে প্রথম মানে নজরুলের বাজেয়াপ্ত প্রথম গ্রন্থ কোনটা? বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা সুদীপ, তুমি কি কখনো কখনো গল্প বা উপন্যাস এগুলো পড়ো নাই? শুধু চিঠি লিখে দিলেই তো সেটা উপন্যাস হবে এমন না। উপন্যাসের ভেতরে চিঠি আছে, তুমি পড়ে দেখতে পারো। এরকম অনেক ছোট গল্প থাকে না রবীন্দ্রনাথের, যেমন চিঠি, একটা চিঠি শুধু একটা কি একটা গল্প, এরকম থাকে না? ম্যাম পিডিএফ কোথায় পাবো? পিডিএফ হচ্ছে তোমার ওয়েবসাইটে পাবা। আচ্ছা, যুগবাণীর ক্ষেত্রে খেয়াল করে এটা নিষিদ্ধ হয় হচ্ছে 23 নভেম্বর 1922 সালে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে 1947 সালে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম কোন প্রবন্ধটা তোমার হচ্ছে, প্রথম কোন গ্রন্থটা হচ্ছে বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করা হয়, তখন হচ্ছে এই যুগবাণীর এই প্রশ্নটা আসছিল। তারপর হচ্ছে আসো প্রবন্ধ অন্যান্যগুলো খেয়াল করো, রুদ্রমঙ্গল, তারপর হচ্ছে তোমার দুদিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, আর এটা হচ্ছে তুর্ক মহিলার ঘোমটা কালো, এটা হচ্ছে ওনার প্রথম প্রবন্ধ। তাহলে এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? নাটক আলেয়া, মধুমালা, বনের বেদে, বিষ্ণুপ্রিয়া, বাসন্তিকা, এখানে আলেয়া, মধুমালা, ঝিলিমিলি এগুলো মনে রাখবা। কাব্যানুবাদ, অনুবাদ, তাহলে উনি রুবাইগুলো অনুবাদ করেছেন রুবায়াতি হাফিজ, রুবায়াতি ওমর খৈয়াম। ধন্যবাদ। স্লাইডটা নাই বা শেষ। থ্যাংক ইউ।